আল্লাহিয়ান খান জয় সহ কয়েকজন গিয়ে আমাকে খপ করে ধরে ফেলে লাইব্রেরির সামনে। প্রায় 10, 12, 14 জন হবে। মানে এই পাশে কয়েকজন হাত ধরে, এই পাশে কয়েকজন হাত করে আমাকে চ্যাংগুলা করে নিয়ে আসা শুরু করে, যে তোদের কিসের দফারে 6 দফা কি দফা টফা এগুলা আয় শুনবো, দেখি কি তোদের দাবি দেওয়া কি চাওয়া কি। তো পাশ থেকে আবার কয়েকজন বলছে, ভাই ওরে দেই কয়টা দেই। কারণ আগের দিন ছাত্রলীগের অনেকেই ফোন টোন দিছে যে দোস্ত কালকে কিন্তু তোদের খবর আছে, কালকে কিন্তু কড়া মাইর হবে দোস্ত, একদম মাইরে ফাড়াই ভালাবে, মাইরে ভালাবে, আসিস না। তখন ছাত্রলীগের নেতা ইমতিয়াজ বুলবুল বাপ্পি, সে পিস্তল নিয়ে আসছিল গুলি করার জন্য। পিস্তল নিয়ে আসছে গুলি করার জন্য। এদের তো মানে স্বাভাবিকভাবেই মানে রুমের ভিতরে আছে ছাত্রলীগের নেতা, সে পিস্তল নিয়ে আসছে গুলি করার জন্য। তার মানে তো আজকে অবস্থা খারাপ, মানে এই ভয়ঙ্কর পরিস্থিতি এখন কি করবে একটা। তো আমরা তখন মাহফুজ ভাই বেরিয়ে আসলো, আমি বেরিয়ে আসলাম হল থেকে, বেলালি ভাই বেরিয়ে আসলাম, আমরা কয়েকজন বের হয়ে আইসা যে এখন তাদেরকে রেস্কিউ করতে হবে, বাঁচাইতে হবে। দ্য ইনসাইটস প্রেজেন্টস পলিটিক্যাল ইনসাইটসের প্রথম সিজনের সেকেন্ড এপিসোডে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বিনয়ামিন মোল্লা। বিনয়ামিন মোল্লা ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো তার রাজনৈতিক আদর্শ, তার রাজনৈতিক চিন্তা, তার রাজনৈতিক যাত্রা এবং বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের ব্যাপারে। বিনয়ামিন মোল্লা ভাই কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দ্য ইনসাইটসকেও ধন্যবাদ। আচ্ছা, তো শুরুতেই চলে যাই আপনার রাজনৈতিক যাত্রার ব্যাপারে। সুদূর কুড়িগ্রাম থেকে তরুণ বিনয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছেন, এসে রাজনীতিতে জড়িয়ে গেলেন। এই গল্পের শুরুটা আসলে কিভাবে হলো? এই গল্পের শুরুটা ছিল, আমি কুড়িগ্রামে আমার ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা। এরপরে আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমার বাবার ইচ্ছা ছিল যে আমি কাওমি মাদ্রাসায় পড়াশোনা করব, আলেম হব। আমি যারা লাইন পর্যন্ত কাওমি মাদ্রাসায় পড়াশোনা করছি। তারপরে আমার কাছে মনে হলো যে আমার জেনারেল লাইনের একটা ডিগ্রি দরকার। কারণ কাওমি মাদ্রাসায় তখন যে শিক্ষাগত পদ্ধতি বা কাঠামোগত যে সিস্টেমগুলো ছিল, সেই জায়গা থেকে পড়াশোনা করে এরপরে বের হয়ে এসে আমাদের যে বাস্তবিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব কাঠামোগত ব্যবস্থা, সেই জায়গাগুলোতে আমি যদি পার্টিসিপেট করতে চাই, তাহলে আমার আসলে জেনারেল লাইনের সার্টিফিকেট ছাড়া কোনো বিকল্প নাই। তো এই বিষয়টা নিয়েই আমার বাবার সাথে আমার একরকমের বনিবনা হচ্ছিল না আর কি। তো আমি তখন চলে আসি মাদ্রাসা থেকে। তারপরে তামিরুল মিল্লাত আমার সেন্টার ছিল, দাখিল পরীক্ষা দিই। আমার তারপরে ইচ্ছা ছিল যে ঢাকার কোনো ভালো একটা কলেজে আমি ভর্তি হব। আমার টার্গেট ছিল সিটি কলেজ। তখন আমার একজন আত্মীয় সেই কলেজের প্রফেসর ছিলেন, কিন্তু ফরচুনেটলি আমি রাজ্যিক উত্তরা মডেল কলেজে চান্স পেলাম তখন। এটা আমার কাছে মনে হলো যে এটা হয়তো সৃষ্টিকর্তা আমাকে এই সুযোগগুলো দিচ্ছেন, বিশেষ কোনো উদ্দেশ্য সামনে, লক্ষ্য আছে হয়তো আমাকে দ্বারা তিনি আঞ্জাম দিবেন। রাজুক কলেজে আমি যখন ভর্তি হতে যাব, আমার বাবা বলতেছিলেন যে তুমি তো ইংরেজি পারবা না, তুমি তো অঙ্ক পারবা না, তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ তার থেকে তুমি মাদ্রাসায় পড়ো, তুমি তো এগুলো ভালো পারবা না, ফেল করবা। আমার কাছে তখন আরো বেশি জিদ লাগে যে আমি মাদ্রাসায় পড়ি, এটাই তো আমার দুর্বল সাইড, যেটা আমার আসলে বাস্তবিক অর্থেও জীবন চলার পথে বড় ধরনের আমার একটা গ্যাপ। আর মানুষও তো সামাজিক বাস্তবতায় আমাকে এটাই নিয়েই কটাক্ষ করে যে আমরা কাওমি মাদ্রাসায় যারা পড়ি তারা আমরা ইংরেজি জানি না, অঙ্ক জানি না, বিজ্ঞান জানি না। আমার কাছে আরো বেশি তখন জিদটা কাজ করে। তখন আমি কলেজে ভর্তি হওয়ার জন্য একরকম আমার বাবার সাথে আমার একরকম বনিবনা হচ্ছিল না। আমি যেহেতু আমার বাবা মার আমরা 2 ভাই বোন, আমি একমাত্র ছেলে, তখন তারাও রাজি হয়ে যান। কলেজে ভর্তি হওয়ার পরে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার সাবজেক্টগুলোতে পাশ করা। তো আল্লাহর রহমতে আমার একটা প্রথমে মাসিক পরীক্ষা হয়। প্রথম সেই পরীক্ষাতে আমি ভালো করি। এই কলেজে যে পরীক্ষাগুলো হয় আর কি, প্রথম 3 মাস পর পর এরকম। তো প্রথম পরীক্ষাতেই আমি ফার্স্ট হয়ে যাই। তো এইটা আমার বাবার কাছে একটা অবিশ্বাস্য রকম একটা বিষয় ছিল যে রাজুক কলেজ বাংলাদেশের তখন চ্যাম্পিয়ন একটা কলেজ, বারবার তারা ফার্স্ট হয়। সেখানে তো বিভিন্ন ভালো ভালো কলেজ মাদ্রাসার স্টুডেন্টরা ভর্তি হয়। তখন আইডিয়াল স্কুল কলেজ, তারপরে বিকারুন্নেসা, তামিরুল মিল্লাত, এরকম নামকরা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আমার ক্লাসমেট ছিল। তারপরে আমি ছিলাম তো মানবিক ব্যাকগ্রাউন্ডের, তো তারা অনেকেই কমার্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে A+, গোল্ডেন A+ পেয়ে এসছে। তাদের সাথে কম্পিট করে আমি ফার্স্ট হয়ে গেছি। তখন আমার বাবার ভিতরে একটা কনফিডেন্স আসছে যে না, আমার ছেলে পারবে। এর আগে তিনি অনেকটা হতাশ ছিলেন যে ছেলেটা মানে শেষ হয়ে গেল। আমার নিজের ভিতরেও কনফিডেন্সটা আরো ভালোভাবে গ্রো করে। আর তখন আমি কলেজে ভর্তি হওয়ার পরে ম্যাডামদের কাছে
আমার সিনিয়র ভাইদের কাছে আমি শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প, তখন আমার মনে হলো যে না, যে করেই হোক আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে। তারপরে আমি পড়াশোনা করা সেভাবে করে নিজেকে তৈরি করা। আরেকটা মজার ঘটনা আছে। ইউসিসিতে আমার যারা ক্লাসমেট ছিলেন তারা তখন প্রথমে কিন্তু একটা মূল্যায়ন পরীক্ষা হয়। তো মূল্যায়ন পরীক্ষায় ওরা কেউ 13তম, কেউ 25, 100, 70 এরকম স্কোর করে। আমি মূল্যায়ন পরীক্ষায় ফেল করছিলাম। তো সবাই বলতেছিল যে কিরে, তুই ক্লাসে এত ভালো স্টুডেন্ট ছিলি, তুই আবার মূল্যায়ন পরীক্ষায় ফেল করলি। আমার তো ব্যাপক একটা গ্যাপ ছিল, কারণ ওরা ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত যে সাবজেক্টগুলো পড়ে এসছে ওগুলো থেকে কিন্তু মূল্যায়ন পরীক্ষায় কোশ্চেনগুলো এসছে। ওরা পারছে, ওদের কাছে তো ওগুলো পড়ে আসছে, অনেকবার পড়ছে, একই বিষয়ে অনেক ক্লাসে পড়ছে। আর আমি তো অনেক বই, অনেক সাবজেক্ট, অনেক ইস্যুস কখনো পড়ি নাই। আর কলেজের তো অনেকটা মানে সাবজেক্ট ওয়াইজ ভাগ ভাগ ছিল। তো আমার তখন মনে হলো যে না, আমাকে আরো একটা বড় একটা চ্যালেঞ্জ আমাকে নিতে হবে। তখন একরকম মানে আদা জল খেয়ে কোমর বেঁধে নেমে পড়লাম। ইউসিসিতে আর বেশি ক্লাস করা হয় নাই। একজন টিচার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে আমি কয়েকদিন পড়ি আর কি। তারপরে আমি নিজে নিজে পড়া শুরু করি। আমার কাছে মনে হলো যে সব বাদ, আমি নিজেই পারবো। পড়া শুরু করি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। আমি প্রথমে আমার রেজাল্ট আসলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, বি ইউনিটে আমি 8ম হয়েছিলাম। আমার টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়বো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আমার সিরিয়াল আসছিল তখন 48তম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আসলো 165 বি ইউনিটে। ডি ইউনিটে আসছিল আমার 47তম। তো এরপরে আমি তো নিজে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে পড়ে গেলাম, এবার কি তাহলে লতে পড়বো, জগন্নাথে পড়বো, না জাহাঙ্গীরনগরে, না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব মীমাংসা করাটা একটু টাফ হয়ে গেল। তারপরে আবার আমার সাবজেক্ট আমি পাই যদি ডি ইউনিট থেকে, তাহলে কমার্সের সাবজেক্ট পাই। কমার্সের যে সাবজেক্ট এগুলো তো পড়ে আবার আমি ভালো করতে পারবো কিনা, সব কিছুই মিলিয়ে পরে বাবা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের পরিবারের কেউ চান্স পায় নাই, কখনো পড়াশোনা করে নাই, তুমি যেহেতু সুযোগ পাইছো তো পড়ো। তখন আমার কাছে একটা জিনিস ভালো লাগলো যে আমার যে বাবা আমার বিভিন্ন সময় আসলে আমার পড়ালেখা নিয়ে আমার সাথে একটু মন খারাপ করে থাকতো, রাগ করতো, তার অপছন্দের জায়গায় আমি যাচ্ছি। কিন্তু শেষের দিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেলাম, বা রাজীব কলেজে ভালো স্কোর করতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চান্স পেলাম, তো তখন তিনি যে খুব খুশি খুশি হয়ে আমাকে বলতেছেন যে এখানেই ভর্তি হও। তো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে ভর্তি হওয়াটা তার খুশি, তার মনের ইচ্ছায় ভর্তি হতে পারলাম, এটা ভালো লাগতেছিল। তো রাজনীতিতে আসলে সম্পৃক্ত হওয়ার বিষয়টা অনেকটা এরকম ছিল যে আমি 2014-15 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো ওই সময়টায় বলা হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের পাতাও ছাত্রলীগের অনুমতি ছাড়া নড়তো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে একটা পাখিও ছাত্রলীগের অনুমতি ছাড়া যেত না। তো এরকম একটা মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যেটা দেখলাম যে সকাল বিকাল সরকারি দলের মিটিং মিছিলে যেতে হতো, ছাত্রলীগের মিটিং মিছিলে। আবার সন্ধ্যার পরে বড় ভাইরা বিভিন্ন গ্রুপ করে করে তারা মেনটেন করতো। যেই বড় ভাইয়ের মাধ্যমে যারা উঠতো সেই বড় ভাই তাদেরকে ব্যবহার করতো, গ্রুপ তৈরি করে। তার পিছনে হাঁটতে হবে, তার কথা শুনতে হবে, সে যেখানে নিয়ে যায় সেখানে যাইতে হবে, সে যে ভাইয়ের কাছে নিয়ে যায় সেই ভাইয়ের কাছে যেতে হবে, সে যে প্রোগ্রামে নিয়ে যায়, অনেকটা এরকম বাধ্যতা। তো আমি ওঠার পরে দেখলাম যে এরকম পরিস্থিতি। তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল আবিদ আল হাসান, আর সাধারণ সম্পাদক ছিল প্রিন্স। এরকম পরিস্থিতি দেখে তখন আমার কাছে মনে হলো যে কি ব্যাপার, ভর্তি হলাম বিশ্ববিদ্যালয়ে, তো এইখানে তো এটা তো ওই যে বলে না যে উপর দিয়ে ফিটফাট, নিচে হলো সদরঘাট। আধুনিক বিশ্বের বাংলাদেশের সবচেয়ে আধুনিক শিল্প সংস্কৃতি সভ্যতা শিক্ষা দীক্ষা সকল কিছুর বাতিঘর হিসেবে আমরা মানি ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই জায়গার এই অবস্থা, বাতির নিচে অন্ধকার, মানে আধুনিক দাসত্ব, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারতেছিলাম না। এবং আমার স্পষ্ট মনে আছে যে আমার বন্ধুরা অনেকেই এসে একই কথা বলতেছিলেন যে বন্ধু এইটা কি, কোথায় আসলাম আমরা, একদম রীতিমতো মানে যারা আসলে এরকম সিচুয়েশনে পড়ে নাই তারা তো এটা ফিল করতে পারবে না। কিন্তু সিনেমা আছে তো, আফ্রিকার স্লেভারি যে সিনেমাগুলো, এগুলো দেখলে তারা বুঝবে যে আসলে সত্যিকার অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়ের অবস্থাটা ছিল এরকম। এরকম বাধ্যতামূলক দেখা যায় রাতের বেলা বের করে দিত যে যা ঘুরে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সামনে দিয়া ঘুরে আসো, কার্জন হলের সামনে দিয়া ঘুরে আসো, শাহবাগ দিয়া ঘুরে আসো,
অনেক সময় ঢাকার ভিতরে বের করে দিত যে যা আজকে ঘুরে আয়, হাতে এই দিক দিয়ে এদিক দিয়ে ঘুরে আয়, অমুক জায়গায় কয়টা গাছ আছে, কি কি গাছ আছে হিসাব করে, মানে একদমই মানে অর্থহীন কাজে পাঠিয়ে দিত। অনেক সময় শীতের সময় রাতের বেলা পানিশমেন্ট দিত, এইভাবে বের করে দিত। এই বিষয়গুলো খুবই অমানবিক মনে হচ্ছিল তখন। তখন মনে হচ্ছিল যে এই যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতিটা হচ্ছে একটা মানে নন প্রোডাক্টিভ একটা জেনারেশন তৈরি করার হচ্ছে একটা সিস্টেম। এবং যখন আপনি একটা নন প্রোডাক্টিভ একটা হিউম্যান রিসোর্স আপনি প্রোডাক্ট করবেন, তার তো মুখ আছে, হাত আছে, পা আছে, পরিবার আছে, তার তো খেতে হবে, পড়তে হবে, বাঁচতে হবে। তখন এই লোকগুলো খাওয়া পড়া বাঁচার জন্য যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা আস্তে আস্তে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, প্রশ্নফাঁস এই সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যায়। তো এই যে একটা সিস্টেম, যে বেকার তৈরি করা এবং আস্তে আস্তে সমাজের বোঝা তৈরি করা, এবং যারা সমাজে সন্ত্রাস, অন্যায়, অপরাধ মানে মানে যার যতটুকু শক্তি আছে সে তত বড় অপরাধী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার এরকম হয়ে উঠতেছে। মনে হলো যে না, এই সিস্টেম তো চলতে পারে না। পলিটিক্যাল নন প্রোডাক্টিভিটিরও একটা ব্যাপার ছিল আর কি, ব্যাপার যে, ছিল। মানে রাজনীতির ব্যাপারে যে মানে সঠিক চিন্তা ভাবনা বা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সঠিক চিন্তা ভাবনাটা লালন করা, এটাও তো বন্ধ করে দিত। এটা চিন্তা ভাবনা করার তো কোনো টাইমই নেই। মানে আমি যদি বলি বাস্তবতাটা, যে যে ছেলেগুলো বন্ধুরা আমার কাছে এসে এই কথাগুলো বলতো, আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন দেখা গেল যে যেই বন্ধুটা ফার্স্ট ইয়ারে ভিকটিম ছিল, সেকেন্ড ইয়ারেও এসে যখন সে সিনিয়র হয়ে গেল তখন সে নিজেই টর্চার করতেছে। আবার দেখলাম যে আমি যখন সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারের জুনিয়ররা এসে অভিযোগ দিত যে ভাই এরকম এরকম অবস্থা, এগুলো তো আসলে করা উচিত না। তো আমি যখন থার্ড ইয়ারে, ওই ফার্স্ট ইয়ারের ছেলেটা যখন সেকেন্ড ইয়ারে থাকে, সেকেন্ড ইয়ারের ছেলেটা সে আবার ছাত্রলীগের পোস্ট পদবি নিয়ে ফেলছে। মানে রাতারাতি চেঞ্জ, চেইন অফ কমান্ডে। চেইন অফ কমান্ডে। মানে এটা এমন একটা মেশিন যে আপনি যত ভালো মানুষ হন, আপনি ঢুকলেন, আপনার কিছুদিন পরে নিজেই এরকম হয়ে যাচ্ছে, ছাত্রলীগ হয়ে বের হচ্ছেন। এবং রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টা ছিল অনেকটা এরকম। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন কয়েকদিন আন্দোলন হলো। আন্দোলনের আমার খুব ভালো লাগতেছিল। তো আমার একটা চিন্তা নিজের মাথার ভিতরে সবসময় কাজ করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে আমি যখন এলাকায় যেতাম, স্বাভাবিকভাবে এলাকার আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই একটা অন্যরকম একটা সম্মান করতো, স্নেহ করতো, ভালোবাসা দিত। কোথাও গেলে দেখা যেত, বলতো তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি একটু তাহলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলো। বা অনেকেই অনেক তাদের ছেলে মেয়েদের গাইড করার জন্য আমার কাছে নির্দেশনা চাইতো। খেতে গেলে অনেক সময় দেখা যেত আত্মীয় স্বজনের বাসায় মুরগির আন্ডা খাইতে দিত, মাছের মাথা দিত যে খাও। মানে একটা আলাদা একটা সম্মান। তখন আমার কাছে মনে হতো যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি তো এরকম কিছু করি নাই যে কারণে আমি এত সম্মান পাবো। এই যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল লিডারশিপ এবং মানুষের একটা সম্মানের জায়গা, এটার জন্য তো আমার বিশেষ কোনো কন্ট্রিবিউশন নাই। এটার জন্য কন্ট্রিবিউশন ছিল যারা অতীতে করে গেছে, সেই 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এরপরে রাজনৈতিক অবদান বলি, সামাজিক সাংস্কৃতিক অবদান বলি, গবেষণা ক্ষেত্রে অবদান বলি, শিল্প সাহিত্য, আমি তো বিশেষ কোনো অবদান রাখি নাই। তাহলে আমি যে এই সম্মানটা ভোগ করতেছি, এটা তো একটা কৃতজ্ঞতা বোধ তো রাখা উচিত। আমার কাছে সবসময় একটা জিনিস কাজ করতো, আমি যদি কখনো সুযোগ পাই যে এরকম কোনো লড়াই সংগ্রাম আন্দোলন বিশ্ববিদ্যালয়ে আমার করার সুযোগ হয়, যেটা সামগ্রিক, যেটা বাংলাদেশের মানুষ উপকার হবে বা শিক্ষার্থীদের উপকার হবে, আমি তাহলে সেটাতে অংশগ্রহণ করব। এই ঠিক এই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আমার ভিতরে এই চিন্তাটা সবসময় কাজ করতো। আর আমি এরকম আন্দোলন বা এরকম অবদান রাখার জায়গা খুঁজতাম। তো এই কোটা সংস্কার আন্দোলন আমি কয়েকদিন ফলো করলাম। তো আমার কাছে মনে হলো যে এই আন্দোলনটা অংশগ্রহণ করা যায়, অংশগ্রহণ করলে এখান থেকে আমি মানুষকে কিছু দিতে পারবো, আমার কৃতজ্ঞতা জানানোর জায়গাটা তৈরি হবে। তারপরে আমার হলেরই এক ভাই, সে আমাকে প্রথমে রাশেদ ভাইয়ের সাথে পরিচয় করায় দেয়। রাশেদ ভাইয়ের সাথে পরিচয় হলাম, তারপরে ফারুক ভাইয়ের সাথে পরিচয়, আসান মামুন ভাইয়ের সাথে পরিচয়, নূর ভাইয়ের সাথে পরিচয়, তারপরে এই যে তারেক ভাই, এখন আমতারেক অনেকেই তাকে বলেন, আমি আমতারেক বলি, কিন্তু ওই আম বিক্রি করে সেই জায়গা থেকে না, ওনার দলের নামই তো আমজনতার দল, সেটাতে সংক্ষেপ করলে কিন্তু আমতারেক হয়। তো এনাদের সাথে পরিচয়, তারপরে সেখান থেকে আন্দোলনে যুক্ত হওয়া, জয়েন করা। শুরুর দিকে আন্দোলনটা তো শিক্ষার্থীদের একটা আন্দোলন ছিল। 18 সালের কথা যদি বলি, সেই 17 ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে যে পাবলিক লাইব্রেরি, সেটা সামনে থেকে শুরু। এরপরে আস্তে আস্তে আন্দোলনটা বড় হতে থাকে এবং দলমত নির্বিশেষে সেখানে সবাই জয়েন করতে থাকে। ইভেন তখন ছাত্রলীগের যে ভাইরা ছিলেন, তাদের অনেকেই আমি চিনতাম, ওনারা সরাসরি আন্দোলনে পার্টিসিপেট করেছে, পিছন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা সহযোগিতা করেছে।
কি জন্য করেছে তাদের কথা হলো আইসা বলতো যে দেখ আমি তো বিসিএস এর রিটেন দিছি, ভাইবা দিছি, কিন্তু এই যে এই কোটার কারণে আমি আমার এক্সপেকটেশন হচ্ছে আমি পুলিশ ক্যাডার হব, আমি কোটার কারণে আমি আগাইতে পারতেছি না, তো যে করে ওকে এই কোটা যদি কমে তাহলে আমার সুযোগটা তৈরি হবে। এরকম তাদের অনেকেই দাবি বলতো, ছিল আর কি হ্যাঁ এটা। এরকম অনেকেই এসে বলতো, কারণ তার তো কোটা নাই। আর তখনকার যে কোটা দিল 56% কোটা, তারপরে যে মুক্তিযুদ্ধ কোটা যেটা, সেটার সংখ্যা বিশাল একটা সংখ্যা মুক্তিযুদ্ধ কোটায় ছিল। তো তখন এই কোটা সংস্কার আন্দোলনটা সবার ভিতরে একটা আসলে একটা প্রতিবাদের জায়গা হয়ে দাঁড়ালো। আবার পাশাপাশি বেকারত্ব, আম, কর্মসংস্থান নাই, আর এই যে প্রতিনিয়ত হলে টর্চার নির্যাতন, মানুষের তো একটা রাগ থাকে, ক্ষোভ থাকে, কষ্ট থাকে, এই কষ্ট প্রকাশ করারও তো একটা জায়গা থাকে। তো ওই যে অনেক ক্ষেত্রে যেটা আমরা বলি যে বাংলা সিনেমায় দেখায় যে মানে নায়ক বা পুরুষ লোকটা বাইরে এসে মানে গন্ডগোল করে আসে পারে না, ঘরে এসে বউকে পিটায়। তো যত রাগ ক্ষোভ ছিল এই ক্ষোভগুলো বিস্ফোরণেরও একটা জায়গা খুঁজতেছিল ছাত্ররা। তো সবকিছু মিলে এই আন্দোলন বড় হতে থাকে একটা পর্যায়ে। তখন শাহবাগ ব্লকের বড় বড় কর্মসূচি, তখন সরকারের টনক নড়ে যে না এই আন্দোলনটা তো নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে তো এটা অন্যদিকে চলে যেতে পারে। আমার মনে আছে যে প্রথম রমনায় আমরা 63 জন গ্রেপ্তার হয়েছিলাম, প্রথম গ্রেপ্তার 2018 সালে। তো ওই দিন ওইখানে রাশেদ ভাই ছিলেন, দিন হাসান আল মামুন ভাই ছিলেন, ফারুক ভাই ছিলেন, আমি ছিলাম, আরো অনেকে ছিলেন। গ্রেপ্তার হওয়ার একটা ঘটনা আছে। গ্রেপ্তার হওয়ার ঘটনাটা অনেকটা এরকম যে আমরা ওই দিন হাইকোর্টের দিকে আগাচ্ছিলাম, তো এখানে ধাওয়া পাল্টা ধাওয়া, ওইখান থেকে কয়েকজনকে তুলে নিয়ে যায় লুৎফুন্নাহার লুমা ইডেন কলেজের, তাকে প্রথম গ্রেপ্তার করে আরও কয়েকজনকে নিয়ে যায়। তো নিয়ে রমনা থানায় আটকে রাখে। আমরা রাজু ভাস্কর্যের সামনে ওখান থেকে ধাওয়া পাল্টা দেয়, এক পর্যায়ে ব্যাক করে রাশেদ ভাই বামুন ভাইয়ের সহ রাজু ভাস্কর্যের সামনে আসে, আমরা আসি, সবাইকে আসতে বলি। আসার পরে তো ওনারা প্রোগ্রামটা শেষ করে দিবেন। বামুন ভাই বলতেছে যে পরবর্তী দিনের কর্মসূচি মোমবাতি প্রজ্বলন এরকম টাইপের। তা আমি বলতেছিলাম যে ভাই এই যে কয়েকজনকে ধরে নিয়ে গেছে রমনা থানায়, আমরা যদি এখানে না যাই তাহলে তো তাদেরকে ছাড়বে না। এর পিছনে আর একটা ঘটনা ছিল যে আমি আগের দিন রাতে আমার রুমমেট এবং পাশের রুমের দুইজনকে নিয়ে গেছিলাম প্রোগ্রামে, তাদের ভিতরে একজন গ্রেপ্তার হয়ে গেছিল। তাকে যদি আমি না ছুটাই নিয়ে যাই তাহলে আমি হলে যাই কেমনে, তখন অবশ্যই যাইতে হবে। তা আমি এই বলে গেলাম যে না আজকে আমরা তাদেরকে না নিয়ে কেউ যাব না। তো সবাই বললো যে হ্যাঁ ঠিক ঠিক। পরে নিয়ে গেলাম, থানায় যাওয়ার পরে আমাদের সবাই আটকে দিল। আটকে দেওয়ার পরে বলতেছে একটু পরে ছাড়বে, একটু পরে ছাড়বে, একটু ছাড়ে না, একটু পরে ছেড়ে দেবে আর ছাড়ে না। সন্ধ্যা হয়ে গেল, এখন তো সবার টেনশন শুরু হয়ে গেল যে কি ব্যাপার, যদি না ছাড়ে তাহলে কি অবস্থা। আর তখন তো আমরা সবাই স্টুডেন্ট, রাজনীতি বলি বা অ্যাক্টিভিজম বলি, পুলিশ প্রশাসন বলি, এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের এরকম কোনো ধারণা নেই। গ্রেপ্তার হলে কি হবে, কে ছাড়াবে, সবাই একরকম আস্তে আস্তে একটু ভয় পাওয়া শুরু করলাম। তো দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরের দিকে আমাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমাদের নাম পরিচয় লিখে টিকে টিকে তোমরা পরে আস্তে আস্তে, তখন মৌসুমী মৌ নামে সময় টিভির একজন আপু ছিলেন সাংবাদিক, উনি আমাদেরকে খুব সহযোগিতা করছেন ওই সময়গুলোতে কাভারেজ দিয়ে দিয়ে। তো তখন আমরা বের হলাম, বের হয়ে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং যারা ছিল আশেপাশের আরও শিক্ষা প্রতিষ্ঠানে সবাই বিশাল মিছিল টিছিল করে একদম শাহবাগ ব্লকেট টোলকেল করে বিশাল অবস্থা। মানে আমরা ভাবছিলাম যে আমাদেরকে মনে হয় ছেড়ে দিল, কিন্তু বাইরে যে এত বড় আন্দোলন হচ্ছে এটা তো আমরা জানতাম না। তো সেই বের হওয়ার পরে আন্দোলনের মুখে আসলে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ আন্দোলনের মুখে আমাদেরকে ছেড়ে দিছে, নাহলে যে কি হইতো তো বলতে পারতেছি না। পরে তো যখন বের হয়ে দেখলাম কি আন্দোলন করে আমাদেরকে ছুটে নিয়ে আসছে, তো বিশাল তখন মানে সাহসটা একদম এক বুক সাহস হয়ে গেল, আরে আমরা তো পারবো তাহলে। তো যারা আন্দোলন করছে তাদেরও একটা সাহস সঞ্চয় হলো, আমরা যারা গ্রেপ্তার হয়েছিলাম আমাদের একটা সাহস সঞ্চয় হলো। তো এই তো সেই কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকের কথা। কিন্তু একটা পর্যায়ে আরো সামনের দিকে একটা পর্যায়ে তখন আমাদের উপরে দমন পীড়ন শুরু হয়ে গেল। দমন পীড়নের আগের ঘটনায় যদি যাই, তো ওই শাহবাগ পোলাকটের সময় তখন ডিজিএফআই থেকে কয়েক দফা আমাদের সাথে বৈঠক করা হয়। বৈঠক ছিল হচ্ছে এখন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেইখানে কয়েক দফা মিটিং করে তারা তারা বিভিন্ন ধরনের প্রস্তাব দেয় যে তোমরা আন্দোলনটা থামায় দাও, তোমাদের কী লাগবে, টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কী করতে চাও আমরা ব্যবস্থা করে দেবো, দেখো না এই যে মানুষের এত কষ্ট হচ্ছে। তা আমরা চিন্তা করলাম যে না এই ভোলাবেলা কথায় যদি ভুলে যাই তাহলে তো ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এটা তো সফল হবে না, আর স্টুডেন্টরা তো আমাদেরকে বেঈমান বলবে। তখন আর আমরা তাদের কথায় কনভিন্স হই না। আমার আরেকটা ঘটনা মনে পড়তেছে এখন, এটা একদিনের ঘটনা। সেটা হচ্ছে যে লাইব্রেরির সামনে একদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো সেই দিন তখন সাইফুর রহমান সোহাগ, জাকির হুসাইন, আবিদুল হাসান,
মোতাহার হোসেন প্রিন্স, তারা কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ডাবি শাখা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি। আল্লাহিয়ান খান জয় সহ কয়েকজন গিয়ে আমাকে খপ করে ধরে ফেলে লাইব্রেরির সামনে। প্রায় 10, 12, 14 জন হবে। মানে এই পাশে কয়েকজন হাত ধরে, এই পাশে কয়েকজন হাত করে আমাকে চ্যাংবেলা করে নিয়ে আসা শুরু করে, যে এই তোদের কিসের দফারে 6 দফা কি দফা টফা এগুলা আয় শুনবো, দেখি কি তোদের দাবি দেওয়া কি চাওয়া কি। এখন আমার তুলে নিয়ে যাচ্ছে, পিছনে ছিল নূর ভাই। নূর ভাই বলতেছিল যে উনি এই সারা দিচ্ছিল যে মানে আন্দোলনে আরো কারা কারা আছে, কার কার কি ভূমিকা, এগুলোর জন্য না বলে, বললে তখন তো তারা প্রেশারাইজ করবে। তখন আমি গেলাম, আমাকে তুলে নিয়ে চাঙ্গেলা করে নিয়ে মোদির ক্যান্টিনের যে গোল ঘর আছে সেই গোল ঘরের ভিতরে নিয়ে জাকির ভাই তার সোহাগ ভাই তার ডান পাশে বসাইলো। তখন তো এই যে হল শাখা ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা দিয়া মোদির ক্যান্টিন ভর্তি। আমার এই সোহাগ ভাই বলতেছে যে এই তোদের কিসের দফা এগুলো বললাম। বলে এটা তো জামাত শিবির বিএনপির আন্দোলন, সরকার পতনের আন্দোলন করতেছে, এটা তো কোনো বঙ্গবন্ধুর কন্যা বলছে। তখন লাল দিঘির ময়দানে একটা ভাষণ দিয়েছিলেন যে এই মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে কোনো আপোষ হবে না। হ্যাঁ, তো পাশ থেকে আবার কয়েকজন বলছে ভাই ওরে দেই কটা, দেই লাগাই দেই কটা, রাগ থাক দাঁড়া দেখি। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করতেছিল যে তোর নাম কি, বাড়ি কই, বাসা কোথায়, আগে পড়াশোনা করছিস কোথায়, তুই তো শিবির করস। আমি বললাম যে না ভাই আমি শিবির না, আমি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথেই আমি জড়িত না, করি নাই কখনো। তোর এত সাহস নিয়ে তোরা এগুলা করতেছিস, এগুলা বন্ধ করতে হবে। আর পাশ থেকে আশপাশ থেকে একটু পরপরই খালি ভয় দেখাচ্ছিল যে ভাই তাহলে ওরা দেই কটা লাগায়। তো এরকম করতে করতে তখন মানে আমিও আসলে চিন্তা করলাম যে মায়ের মনে হয় আজকে খাওয়াই লাগে, কি এতগুলা মানুষ মানে ভর্তি সবাই আর আমি একা। তো তখন খুব সম্ভবত সাংবাদিকরা জাকির ভাইকে ফোন দিচ্ছিলেন বারবার। একটা পর্যায়ে আমি খুব গুছায় উত্তরগুলো দিচ্ছিলাম আর কি। একটা পর্যায়ে ওই দিন মারাটারে নাই, আল্লাহ যে ঠিক আছে তাহলে ওরে ছেড়ে দিই। এই ঘটনাটা বলার পিছনে আমার আরেকটা কারণ আছে। ওই দিন আমার মাথার ভিতরে একটা জিত চাপে যে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আমাকে আইনে এইভাবে করে আমার এইরকম করলো, আমি একদিন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হব এবং এই সরকারের আমি পতন করবো এবং এই জায়গায় আমি বসবো এসে। এবং সেটা তো একটা সময় আসলে সত্য হয়েছে। আমি সরকার পতন হয়েছে, মোদির ক্যান্টিনের গোল ঘরে বসছি, ছাত্র অধিকার পরিষদের আমি তখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম। তো এই ঘটনাটা মানে প্রসঙ্গক্রমে মনে আসলো আর কি, যে কাকতালীয় ভাবে হলেও এটা বাস্তব হয়েছে। আর এরপরে কোটা সংস্কার আন্দোলনের তো প্রোগ্রাম মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। বন্ধ এই অর্থে যে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তোমাদের দাবি, ওই যে শেখ হাসিনা যখন বললো যে আর কোটাই থাকবে না, যে তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে আর কোটাই থাকবে না। পরবর্তীতে দেখা গেলো যে কি ব্যাপার, এটা তো প্রজ্ঞাপন হয় না। আমরা একবার গেলাম জাহাঙ্গীর কবির নানক ওনার সাথে দেখা করতে, বললো যে আপা আসলে তোমাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। কি ব্যাপার, সিদ্ধান্ত জানে না? তারপরে আমরা আবার কর্মসূচি দিলাম। তো তখন কর্মসূচিটা সেন্ট্রাল লাইব্রেরির সামনে নূর ভাই দায়িত্ব ছিল, আর রাশেদ ভাই আমি সহ আমরা যাচ্ছিলাম পাবলিক লাইব্রেরিতে। আমি রাশেদ ভাইকে বলতেছিলাম যে ভাই আমরা আলাদাভাবে না হয়ে, কারণ আগের দিন ছাত্রলীগের অনেকেই ফোন টোন দিছে যে দোস্ত কালকে কিন্তু তোদের খবর আছে, কালকে কিন্তু কড়া মাইর হবে দোস্ত, একদম মাইরে ফাড়ায় ভালো হবে আসিস না। আমি রাশেদ ভাই বলছিলাম যে ভাই আসলে এতটা রিস্ক নেওয়া আমাদের মনে ঠিক হবে না, আমরা সবাই একসাথে থাকি। আর আমাদের তখন ওই আশ্রয়স্থল ছিল মিডিয়া, যে মারলে অন্তত যদি মিডিয়াতে দেখায় বা ভিডিও থাকে তাহলে মানুষ অন্তত দেখবে যে আমরা মায়ের খেয়েছি। এছাড়া আমাদের তো আর আল্লাহ ছাড়া আর বাঁচনের মতো আর কেউ নাই, আর কোথাও ভরসা করার মতো কোনো জায়গা নেই, প্রোটেস্ট করার মতো কেউ নাই, না থানা, না পুলিশ, না কোনো রাজনৈতিক সংগঠন, না কেউ আমাদের পাশে দাঁড়াবে বা প্রতিবাদ করবে। তো রাজনীতি বললাম যে ভাই মিডিয়া সাথে নিয়ে যাই। তো উনি আমার কথা শুনলেন না শুনে লাইব্রেরিতে গেলাম। ওইখান থেকে ভাইয়াদেরকে আবুদেরকে নামায়া আনার সময় কাজী নজরুল ইসলামের মাজারের সামনে আমাদের উপর অ্যাটাক শুরু হলো। ইট নিক্ষেপ করে একদম সেই ধাওয়া দিয়ে লাঠি টাঠি নিয়ে দৌড়ায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে গেলাম। আর ঢোকার কিছুক্ষণ পরে এরকম কয়েকজনের সাথে দেখা সাক্ষাৎ দৌড়াদৌড়ি করতেছে ওরাও। আমাদেরকে বললো যে নূর কিন্তু সেই মারতেছে লাইব্রেরির সামনে, নূর মানে মরে গেছে। পরে আমরা খুব আতঙ্কিত হয়ে গেলাম, খোঁজে রাখা শুরু করলাম যে কি হলো। আমরা নিজেরাই তো দৌড়ের উপরে। পরে আমরা এক জায়গায় গেলাম, এক বাসায়, ওইখানে গিয়ে পরে ফেসবুক খুলে দেখে যে নূর ভাইয়ের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে ঢাকা মেডিকেলে আছে, বাঁচে না মারা যায় তার ঠিক নাই।
মশিউর রাশেদ ভাইকে ভয়েস রেকর্ড পাঠিয়েছে যে ভাই আমি কার্জন হলে আসি, আমার এসে নিয়ে যান। আমি রাশেদ বলছি ভাই এই ট্র্যাপে কিন্তু পা দেওয়া যাবে না। হ্যাঁ, ও কার্জন হলে আসে, ও বের হইতে পারতেছে না, একটু দেখি আসলে কাহিনীটা কি। একটু পরে আবার মেসেজ পাঠিয়েছে যে ভাই আমি কার্জন হলের এই জায়গায় আসি, আপনি একটু আসেন। আর সন্দেহ লাগতেছিল যে রাশেদ ভাইরে কি জন্য ডাকবে, ও কার্জন হলের ওইখানে আসে, ও বের হয়ে যাবে বা কিছু বিষয়। এরপরে আমরা ভিডিও দেখলাম যে মশিউরের যে ককটেল ওর হাতে, ওই তখন ছাত্রলীগ ওর হাতে ককটেল দিয়ে ভিডিও করে ছেড়ে দিছে আর কি। তো বুঝলাম যে এটা ছিল একটা ট্র্যাপ। তো ওই তখন আমরা বড় ধরনের একটা ধাক্কা খাই এই আন্দোলনকে নিয়ে। এরপরে আন্দোলনটা তোলাটা খুব টাফ হয়ে যায়। নূর ভাই হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলেন, আমরা ছন্নছাড়া অবস্থায়, পলাতক অবস্থায়, একদিন এই বাসায় তো আরেকদিন ওই বাসায়, আরেকদিন এই বাসায়, মোবাইল ফোন বন্ধ, এই খোলা, এইভাবে আন্দোলনটা গুছানোটা খুব টাফ। এভাবে করতে করতেই একদিন আমরা নূর ভাইকে দেখতে গেলাম হাসপাতালে। রাশেদ ভাই বলতেছিল যে তখন রাশেদ ভাই বাসায় আর থাকা হলো না। মাঝখানে আরেকটা কথা বলে নেই যে এই আন্দোলনের সময় কিন্তু আমি রাশেদ ভাইয়ের বাসায় প্রায় 2-2.5 মাসের মতো ছিলাম। ওই ক্যাম্পাসে আসা যাওয়া, বিভিন্ন সময় ক্যাম্পাসে তার সাথে থাকা, এবং বাসায় ভাবি থাকতো আরেক রুমে, রাশেদ ভাই আর আমি এক রুমেই থাকতাম। আর এই কি মানে সব পরিকল্পনা, জল্পনা কল্পনা যা কিছু হয় আমরা মিলা পরামর্শ করতাম রাশেদ ভাই। তখন আমি রাশেদ ভাই বললাম ভাই বাসায় কিন্তু যাওয়া যাবে না, আমার মনে হচ্ছে যে বাসায় গেলে ঝামেলা হতে পারে, আমাদের গ্রেপ্তার টেপ্তার করে ফেলবে এখন যে সিচুয়েশন। আমার কাছে সব কিছু মিলে বিষয়গুলো মনে হচ্ছিল আর কি। মনে বলতে আর না কিছু নাই, সমস্যা নেই, ক্ষুধা লাগছে, বাসায় যাবো, খাবো। ওর শ্বশুরের বাসা ছিল আর কি। তারেক ভাই বলে যে ভাই চলেন, সুমন কবির ভাই ছিল, তারপরে মাহফুজ ভাই ছিল। তো আমরা গেলাম গেলাম উঠলাম। এখন ওই তারেক ভাই আবার উনি উনি এখন যেরকম দেখতেছেন আগে ওই রকমই ছিল আর কি, মানে আমাদের খুব আদর করতো সিনিয়র অভিভাবক হিসেবে। তো উনি এটা আনারস কিনে এনেছিলেন আর কি। আর আনারস কিনে নিয়ে আমার যে ভাই আমাদের ক্ষুধা লাগছে, ভাত খাইতে হবে, ভাত চড়াইছি, একটু পরে ভাত খাই। বলে না আনারস খাই। উনি আনারস খাটতে একটু পরে রাশেদ ভাইয়ের শ্বশুর এসে বলতেছিলেন যে রাশেদ নিচে কেমন যেন কিছু লোকজন আসছে, একটা লোক ওই সাদা গেঞ্জি প্যান্ট পরে আসছে, মুখে ওই হাজি যে রুমাল রুমাল পেঁচানো, হ্যাঁ ধারা রয়েছে একদম। আমার যেন কেমন সন্দেহ লাগতেছে, কি ঘটনা। অন্য কেউ একটু দেখতে যাওয়ার কথা, রাশেদ ভাই নিজেই গেলেন যে দেখি কি। উনি যেই নিচে গেছেন, যাওয়ার পরে এই তুমি রাশেদ না, তাহলে তো খপ করে ধরে ফেলছে, মানে ধরা। পরে সে ঝটকা দিয়ে দৌড়, তার সাথে মাহফুজ ভাই ছিল। এই দুইজন দৌড়, বাকি যারা ছিল এরাও বের হয়ে যে বুঝে ফেলছে তো এখন তো আমাদের অবস্থা খারাপ, এরাও দৌড়। আমি তখনও বের হই নাই, আমি ভিতরে ছিলাম। তো এদিক দিয়ে তো রাশেদ ভাই আর মাহফুজ ভাইদেরকে দৌড়াইতেছে, এদিক দিয়ে এইরকম একটা অবস্থা। আমি এখন কি করব? আমাকে ওই রাশেদ ভাইয়ের খালা শাশুড়ি বলতেছে তুমি এই বাসা থেকে আমার বাসায় আসো, পাশের একই বিল্ডিংয়ে পাশের আরেকটা রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পরে বলতেছে যে ওরা নিচে নাই, ওরা চলে গেছে, তুমি বের হয়ে যেতে পারো। পরে আমি বের হয়ে চলে আসতেছিলাম, ওই গেটের ভিতরে একজন লুঙ্গি পরা আর সাদা গেঞ্জি পরা ছিলেন। তো আমাকে বলতেছিলেন যে তুমি কোথায় আসছিলা? আমি বললাম যে এখানে আত্মীয়র বাসায়। তুমি কোথায় পড়াশোনা করো? আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলছি এর ভিতরে। আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়। যেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়, খাপ করে পিছন থেকে আমার ধরে ফেলছে। আমার পিছনে ব্যাগ ছিল, ব্যাগটা ধরছে, ব্যাগটা দিয়ে আমি মার দৌড়। পরে আমি তো দূরেতে সেই কোন দিক দিয়ে সেই মাটি কাটা ঘুরতে ঘুরতে পরে এক রাস্তায়, শুধু রাস্তাঘাট চিনি না। পরে আমি প্রথম আলোর সাংবাদিক আহমেদ জাহেব ভাই, তার সাথে 2 দিন আগেই আমার পরিচয় বিশ্ববিদ্যালয়ে। তো উনি ওই নাম্বার টাম্বার দিয়ে রাখছিলেন যে আমি বিপদ আপদ হলে জানাও। উনারে ফোন দিয়ে কল দিতেছি, বলতেছি যে ভাই এই অবস্থা। বলে যে ঠিক আছে, তো তুমি একটু সাবধানে থাকো। এই বলে পরে সিএনজি নিয়ে আমি আমার বোনের বাসায় চলে আসি। তো আসার পরে তখন তো মিডিয়াতে দেখতেছিলাম যে এই অবস্থা, রাশেদ ভাই, মাহফুজ ভাই এই দুজনকে গ্রেপ্তার করছে। রাশেদ ভাইয়ের লাইভটা তো তখন ভাইরাল হয়, বাঁচাও বাঁচাও করে উনি যে লাইভটা করতেছিল। এরপরে তো আন্দোলনের আরও দুরবস্থা। ফারুক ভাই কে তারপরে শহীদ মিনার প্রোগ্রামে মেরে তাকে তো থানায়, শাহবাগ থানায় সোপর্দ করা হলো। তখন তো খুব টাফ অবস্থা। আসলে বাসা থেকে তো বারবার আব্বা আম্মা আপা তারা যে তুমি এগুলা করতেছো, তোমার যদি কিছু, আমি তো একটাই ছেলে, তোমার যদি কিছু হয় তাহলে আমরা কি করব? আর আমার ফ্যামিলি তো এরকম মানে শক্তিশালী কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা অর্থনৈতিকভাবে সেরকম শক্তিশালী প্রভাবশালী তো কেউ না যে আমাকে তারা এভাবে সেভ করবে। আর এই সমস্ত বিষয় সম্পর্কে তারা ওরকম তাদের ভিতরে চর্চাও নাই। থাকে অনেক রাজনৈতিক পরিবার হলে তারা এগুলো বোঝে, জানে
যে জেলে যাবে, মামলা হবে, হইলে আবার 2-4 মাস 6 মাস থাকলে আবার জামিন করে নিয়ে আসা যাবে। তারপরেও আমি তাদেরকে বুঝাইতাম যে দেখো আমি তো দায়িত্ব, এটা আমার, এটা আমাকে পালন করতে হবে। একটা কথা মনে পড়লো যে এই কারণেই আসলে দায়িত্বটা বেশি ফিল করতাম। 8ই এপ্রিল যখন শাহবাগ ব্লক হয়, তার আগের দিন রাতে 7ই এপ্রিল নূর ভাইয়ের যে 213 নম্বর রুম মহসিন হলের, সেই রুমে নূর ভাই আমাদেরকে ইনভাইট করলো। তো ওই রুমে আমরা গেলাম। ওই রুমে কিন্তু আমরা শপথ পাঠ করছিলাম। শপথটা আমি পাঠ করেছিলাম যে আমাদের 3টা লেয়ারে লিডারশিপ তখন আমরা ঠিক করি। ফার্স্ট লেয়ারে মামুন ভাই, রাশেদ ভাই, নূর ভাই, ফারুক ভাই। সেকেন্ড লেয়ারে আমরা, আর থার্ড লেয়ার। এখন আমাদের ভিতরে আলোচনা হয় যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার আমরা দূরত্ব বজায় রেখে চলবো। কারণ কোনো কারণে তারা যদি গ্রেপ্তার হয় বা তাদেরকে যদি মেরে ফেলা হয়, হত্যা করা হয়, তাহলে সাথে যদি আমরাও থাকি তাহলে তো আমরাও গেলাম। ভিন্ন ভিন্ন জায়গায়। আমরা যেন ডিস্টেন্স বজায় রেখে চলি, যে ওনারা যেখানে থাকবে আমরা তখন ওইখানে থাকবো না। ওনারা গ্রেপ্তার হোক বা ওনাদের কোনো কিছু হলেও আমরা যেন আন্দোলনটা কন্টিনিউ করতে পারি। এবং এটা আমাদের দায়িত্ব যে আন্দোলনে তারা গ্রেপ্তার হোক বা তারা যদি শহীদ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের আন্দোলনটা চালায় যেতে হবে, তাদেরকে মুক্ত করতে হবে এবং আন্দোলন সফল করতে হবে। এই যে একটা কমিটমেন্ট এবং শপথ পাঠ করা, আপনার হচ্ছে পরে কালিমা কোরআন পরে যে শপথ পাঠ করা, যেভাবে আসলে যুদ্ধে যাওয়ার আগে শপথ পাঠ করে সেনাবাহিনীদেরকে শপথ পাঠ করানো হয়, এইটা তো আমি তো ভুলতে পারতেছিলাম না। আমি বললাম যে না, আমি এটা করতে পারবো না, আমার যদি জীবনও চলে যায় আমি এই মুভমেন্ট থেকে আমি কিন্তু সরতে পারবো না। এরপরে আতাউল্লাহ ভাই, উনি এখন এনসিপিতে আছেন, আতাউল্লাহ ভাই, আমি, মাহমুদুল্লাহ মধু নামে একজন আছে, সে করতে হচ্ছে ছাত্র ফোরাম, গণফোরামে যে ছাত্র সংগঠন ছিল, এখন পদত্যাগ করছেন। তারপরে মঞ্জুর মোর্শেদ মামুন ভাই, আমাদের যুব অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তারপরে জালাল, ডাকসুর ভিপি ক্যান্ডিডেট ছিল, যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জায়গায় জালাল বলেন, মোজাম্মেল মিয়াজি সহ, তারপরে আহমেদ ভাই, তারপরে এই যে মনিরা শারমিন, এখন যে এনসিপির নেত্রী, তারপরে সাফা নামে একটা মেয়ে ছিল, মৌসুমী নামে আরেকটা মেয়ে ছিল তখন। এই যে আমরা তখন একটা সার্কেল তৈরি করলাম সেই সময়, কমিউনিকেশন সার্কেল। আর এই যে ছেলে যে কয়জনের নাম বললাম, এরা আরো কিছু ছিল, তো সবার নাম আমি মুহূর্তে মনে করতে পারছি না। আমরা তখন তখন তো লোক কমে গেল। একটা সময় এরকম ছিল যে রিকোয়েস্ট করতাম যে ভাই একটু 5 মিনিটের জন্য মাইকটা দেন না, একটা স্লোগান দেবো। রাশেদ ভাই বলতাম যে ভাই একটু 5 মিনিট দেন না, একটু স্লোগান দিই। হ্যাঁ, তো 24-এর আন্দোলন যারা করছে তারা এটা বোঝে যে আন্দোলনের যখন ঢেউ থাকে তখন মাইক নিয়ে কারাকারি থাকে। একটা সময় মাইক নিয়ে কারাকারি, এখন মাইক ধরো লোক নাই, 10 জন লোকও দাঁড়াইতে পারে না কোথাও, এরকম একটা অবস্থা। তখন তো রাশেদ ভাইয়ের মা, তার ওয়াইফ খুব কান্নাকাটি, খুব একটা অবস্থা খুব খারাপ, জমি বিক্রি করবে, মামলা চালাইতে হবে। রাশেদ ভাই জেলে যাওয়ার আগে একটা কথা বলতেছিলেন আমাকে বারবার, যে আমার যদি কিছু হয় তাহলে আমার বউ আছে, ওয়াইফ আছে, ফ্যামিলি, আমার আসলে কি হবে। আমার ওই জিনিসটা, আমি যেহেতু তার বাসায় ছিলাম, শ্বশুরের বাসায়, তার সাথে একসাথে থাকতেছিলাম, ওই জিনিসটা আমার মাথায় খুব নাড়া দিত। না, দায়িত্বটা অবহেলা করা যাবে না, দায়িত্বটা পালন করতে হবে। তখন আমি তার ফ্যামিলির সাথে অ্যাটাচ থেকে যেভাবে করে সংবাদ সম্মেলন বা প্রোগ্রামগুলোতে আসার ক্ষেত্রে যদি সহযোগিতা করা বা বক্তব্য দেওয়া বা যতটুকু পারা যায় আর কি, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আর এটা চিন্তা, তাদেরকে মুক্ত করতে হবে, এটা আমার দায়িত্ব। আতাউল্লাহ ভাই, আমরা তখন এই ছোট ছোট প্রোগ্রামগুলো আয়োজন করতাম। রাজু ভাস্কর্যের সামনে একদিন প্রোগ্রাম দিলাম, প্রোগ্রাম শেষে ছাত্রলীগ সেই মায়ের, সেদিন সোহরাব ভাই মার খেলো কাঁটাবনের এদিকে, রাতুল মার খেলো সেদিন। আমি, আতাউল্লাহ ভাই, আমরা একটা গাড়ি উবারে নিয়ে আমরা এলোমেলো করে আমরা চলে চলে আমরা দিন বেঁচে গেছি আর কি। এরপরে আরেক দিনের প্রোগ্রাম আমরা দিলাম হচ্ছে শাহবাগে। শাহবাগের প্রোগ্রাম যেদিন ছিল সেই দিনে একই অবস্থা। সেদিন হাসান আল মামুন ভাই আসছিলেন, কিন্তু ওই দিন উনি প্রোগ্রামে কোনো বক্তব্য কিছু দেন নাই, খুব প্রেশার ছিল। উনি উল্টা এসে বলতেছিলেন যে তোর তাড়াতাড়ি এখান থেকে যা, আজকে কিন্তু গ্রেপ্তার হয়ে যেতে পারোস, গ্রেপ্তার করতে পারে, এটা বলতেছি, এটা বোঝার চেষ্টা কর। আমি চিন্তা করলাম যে গ্রেপ্তার হয়ে আর যাই, আমি আমার জায়গা থেকে আমি সরবো না। ওই দিন ভাষণ দিচ্ছিলাম এদিক দিয়ে যে ঈদের আগে যদি বন্দি নেতাদেরকে মুক্তি দেওয়া না হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তুলব। তো পাশেই শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছিল ওই ওবায়দুল কাদের, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি ছিলেন ওইখানে। সাংবাদিকরা আমার এই বক্তব্য ওনাকে ওইখানে যায় আবার জিজ্ঞেস করতেছিলেন যে এরকম ছাত্ররা তো আন্দোলন করতেছে, আমি জানতাম না আগে, তো এটা কাজে লেগে গেছে। তখন তিনি বলতেছিলেন যে দেখি আমরা তো শীঘ্রই তাদের বিষয়ে
সুখবর আছে। কারণ আমি বুঝলাম যে যেহেতু বলতেছে তাহলে হয়তো কিছু একটা সুখবর, হয় মুক্তি অথবা মানে প্রজ্ঞা মানে আন্দোলনের সমাধান কিছু একটা তো আশা করি হবে। আর আমি একটা কনফিডেন্স পেলাম যে না তাহলে প্রোগ্রাম আরো বেশি করে দিতে হবে, কাজ হচ্ছে। এরপরে আরেকটা প্রোগ্রাম ছিল ঈদের ঠিক আগ দিয়ে প্রেস ক্লাবের, সরি রিপোর্টার্স ইউনিটিতে। ওই দিন মধু ভাইরা আমাকে খুব সহযোগিতা করছিলেন। ইসমাইল সম্রাট নামে আরেকটা ছেলে আছে ঢাকা কলেজের, তা আমাকে ওনারা একরকম প্রোটোকল দিয়ে ওই দিন নিয়ে আসছিলেন। সংবাদ সম্মেলনটা করেই মানে তখন তো যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে, সবসময় বুকটা একটু দুদুক দুদুক করে এই কখন নিয়ে যায় করেই বের হয়ে গেলাম। ওই দিন ওইরকম খুব কিছু হলো না। তো এই ঘটনাগুলো আসলে খুব মনে পড়ে। আরেকটা মেমোরি আমার এখনো মনে পড়ে, মনিরা শারমিনের আপার কথা যেহেতু মনে হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, তখন ওই খুব আতঙ্ক। তো ওই দিন প্রোগ্রামটাতে তানজিমউদ্দিন খান স্যার, রুশাদ ফরিদি স্যার, সামিনা লুৎফা ম্যাডাম সহ এরকম শিক্ষকদেরকে সামনে রেখে আমরা প্রোগ্রামটা এভাবে করে আয়োজন করছি। স্যাররা থাকলে অন্তত একটু যদি না মারে টারে আর কি। তো তখন ওই ফারুক ভাই মার খেয়া জেলে, রাশেদ ভাই জেলখানায়, নূর ভাই হাসপাতালে, ওই সময়টাতে আর কি। তো খুব আতঙ্ক। তা আমাকে খুব সম্ভবত সাফা, ওই পরবর্তীতে শামসুন নাহার হলের জিএস হয়েছিল, সাফা খুব সম্ভবত আমাকে ইয়া করলো যে ভাই আপনি আসেন। আমি তো দূরে দূরে মন নিয়ে ঢুকছি প্রোগ্রামে, বক্তব্য দিছি। এখন আমি বেরোই কেমনে? বেরোলে তো আমার দেয় মার, ধরে নিয়ে দেবে জেলখানায়। পরে স্যার তানজিমউদ্দিন খান স্যার বললেন যে তুমি একটা কাজ করো, আমরা মিছিলটা যেই ঘুরাবো আগাইতে থাকবো, ওই মিছিলের ভিতর থেকে তুমি বের হয়ে যাবা। তখন আমার মনে আছে ওই দিন সাফা আর মনিরা শারমিন আপু দুইজন আমাকে রিকশায়, আমি ছিলাম মাঝখানে, ওনারা দুই পাশে রিকশায় করে আমাকে নীলক্ষেত পর্যন্ত আগায় দিয়ে গেছেন। তো ঈদের সময় রাশেদ ভাইদেরকে তো ছেড়ে দিল, নূর ভাই তো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এভাবে লুকায় লুকায়। তারপরে উনি তো আবার মানে ওই আহত অবস্থা থেকে ফিরে এসে আবার তো বললেন যে আমি আমি আপনাদের নূর আসছি, এসে তো একদিন প্রোগ্রাম করে গেলেন। তো এরপরে ছাত্ররা একটা সাহস পাইছিল যে না এত মায়ের খাওয়ার পরেও সেই নূর যদি ফিরে আসতে পারে তাহলে আমরা কি জন্য এটা নিয়ে কথা বলতে পারবো না, বলতে হবে। একটা দায়বদ্ধতা ফিল করলো যে আমাদের দাবি নিয়ে নূর কথা বলতেছে, ও এত মায়ের খেয়ে আইসা আবার এখানে প্রতিবাদ করতেছে জীবনের মায়া ত্যাগ করে, তাহলে আমরা আমাদের দাবি নিয়ে কথা বলা তো উচিত। যারাও অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল তারা আবার নতুন করে কিছুটা আমাদের সাথে অ্যাটাচমেন্ট একটা তৈরি হওয়া। রাশেদ ভাইদের ঈদের আগে মুক্তি, একটা আমাদের একটা মানে স্বস্তির জায়গা কিছুটা আসলো আর কি। তখন সবাই মিলে আবার নতুন করে মিটিং, সে তাহলে আবার আন্দোলনটা সবল করি কিভাবে। আবার আমাদেরকে ডিজিএফআই ডাকলো। তো তখন ডাকছিল হচ্ছে রেডিসন ব্লুতে, নূর ভাই, মামুন ভাই, রাশেদ ভাই, ফারুক ভাই, এই চারজন, আমাকে আর জসিমউদ্দিন খান আকাশ, উনাকে সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমাদের বসায় রেখে গেল মোবাইল টোবাইল দিয়া, যে দেখ আমরা যদি 2 ঘন্টার ভিতরে না ফিরে আসি তাহলে মনে করবি যে আমরা শেষ। তখন বলি যে ভাই এরকম ডাকছিল গেছে কিন্তু তাদেরকে গুম করে ফেলাইছে, আর যদি ফিরে আসি তাহলে তো আসলাম। ফিরে আসলো, এইসব বললো যে আমাদেরকে অফার টফার দিছে, চাকরি বাকরি দিবে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা লাগে দিবে আন্দোলন আর না করার জন্য। কারণ যে ভাই এটা তো জাতীয় বেইমান হবে না, আর এটা তো আন্দোলন এমন পর্যায়ে আসছে আমরা আরেকটু মুভ করলেই আন্দোলনটা সফল হয়। তো তখন একটু সাহস সবকিছু মিলায়ে, বা রাশেদ ভাইরা যারা জেলখানায় ছিলেন তারা একটু ফ্রন্টে আসতে, বাস্তবিক অর্থেই একটু মানে তারাও ভয় পাচ্ছিলেন, বা আসাটাও আসলে স্ট্র্যাটেজিক্যালি আর তাদেরকে আনাটাও একরকম আমাদের কাছে মনে হলো যে অনুচিত। নূর ভাই তো আহত। ওই তখন আবার আমি সেন্ট্রাল লাইব্রেরির সামনে একদিন সংবাদ সম্মেলন করলাম, পাবলিক লাইব্রেরির সামনে প্রোগ্রাম করলাম। এইভাবে এইভাবে দেখা যাচ্ছে যে না আস্তে 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 একটা সময় দেখা গেলো প্রজ্ঞাপনটা দিল। মাঝখানে আরেকটা ঘটনা আমার এখনো মনে পড়ে। একবার কিন্তু এনএসআই নূর ভাই, রাশেদ ভাই আর ফারুক ভাইকে তুলে নিয়ে গেছিল ঢাকা মেডিকেলের সামন থেকে। ওই দিনের ঘটনাটা যেটা ঘটলো, ঠিক তার কিছুক্ষণ আগেই আমার প্রথম আলো যে সাংবাদিক আহমেদ জায়েব ভাই, তার সাথে পরিচয় হয়। তো ওই দিন সংবাদ সম্মেলনে নূর ভাই ছিলেন, রাশিদ ভাই ছিলেন, ফারুক ভাই ছিলেন, হাসান আল মামুন ভাই ওই দিন প্রোগ্রামটাতে জয়েন করে নাই। তো উনি ফুটবল খেলতে যাচ্ছিলেন। তো তাকে তো বলা হয়েছে যে আজকে কিন্তু খবর আছে। একটু পরে জায়েব ভাই ওই ইয়াতে হাকিম চত্বরে আমাকে নাম্বারটা দিল যে ইয়ামিন কোনো ঝামেলা টামেলা হলে বলো। নাম্বারটা নিয়ে আমরা রিক্সা করে আমরা তখন চাংখার পুলে খাইতে যাবো আর কি। ঢাকা মেডিকেলের কিছু দূর আগেই হঠাৎ করে 2টা কালো ভাইস আসলো, আইসা রিক্সার সামনে দাঁড়াইলো, দাঁড়ায়ে আর মোটরসাইকেল আসতেছিল 2 পাশ থেকে। তো যখন মোটরসাইকেলগুলো আসতেছিল পরে হাইস আসে আর কি। আমার তখন গিয়ে মনে হচ্ছিল যে কি রে মোটরসাইকেল এইভাবে করে ফলো করতেছে। তো থামায়ে নূর ভাইয়ের এইভাবে কলার ধরলো, ধাপ করে কলার দিয়ে যে মানে বাজে ভাষায় গালিগালাজ, যে অমুক ভাই তমুক ভাই বলে, যে এখন তো লাফালাফি করতেছস,
যে সারা বাংলাদেশের ছাত্ররা তোদের পিছনে মিটিং মিছিল করে স্লোগান দেয়, 2 দিন পরে যখন কোনো ছাত্র তোদের পিছনে থাকবে না, কেউ পিছনে থাকবে না, তখন তোরা দেখবে কে, তোদের বাঁচাবে কেটা। এইভাবে করে তাদেরকে দুম করে করে নিয়ে যাচ্ছে। এখন আমি চিন্তা করলাম যে পিছন থেকে আসলে আমার সাথে মানে আরো 3 জন ছিল, কে কে ছিল আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, যে আমার করণীয়টা কি। আমি চিন্তা করলাম আমি যদি সামনে যাই তাহলে তো আমারও নিয়ে যাবে। তখন আমি ওই মুহূর্তে আমার মোবাইল দিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এরপরে তো তাদেরকে নিয়ে গেল, পুরো ক্যাম্পাসে একটা আতঙ্ক ভয় তৈরি হয়ে গেল যে কী ব্যাপার, তাদেরকে নিয়ে গেছে। আমরা তখন কি করব সংবাদ সম্মেলন করি। তাহলে তখন বুঝলাম যে সংবাদ সম্মেলন করতে যাওয়া, যখন সেন্ট্রাল লাইব্রেরি নিচতলায় গেলাম, কেউ আসে না। এই আমরা টেবিল নিয়ে আসলাম, মাহফুজ ভাই আমি ছিল, আমরা টেবিল ধরে নিয়ে আসলাম, স্টুডেন্টদেরকে ডাকি, কেউ ভাই আসে না, এরকম একটা অবস্থা। আমরা অল্প কয়েকজন ছিলাম, সাহস করে সংবাদ সম্মেলনের আয়োজন। আর এদিক দিয়ে আমার যে ভিডিও, সেই ভিডিও আমি আহমেদ জাহেব ভাইয়ের কাছে পাঠাইছি, আর কয়েক জায়গায় পাঠাই দিয়েছি। ওই ভিডিওটা কিছুক্ষণ পরে দেখি যে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ফরচুনেটলি ভিডিও এবং ছবিও ছিল আমার কাছে। ছবির ভিতরে ওই গাড়ির যে নাম্বার আছে ওই নাম্বারটা ছিল। মনে হয় ঘন্টা 1.5-2 পরে ওনাদেরকে আবার ফেরত দিয়ে গেল। তো পরে যখন আলাপ করলাম তখন বলতেছিল যে আমাদেরকে নিয়ে তো চোখ টোক বাইন্দা, তো সেই হুমকি দামকি ভয়টায় দেখাচ্ছিল, মারবে, এই করবে, জেলখানায় দিয়ে দিবে, গুম করে দিবে। নুরুল বলতেছিল আমি তো আমি হয়ে পড়ে গেছি, অসুস্থ। তাহলে কেমনে কি হলো, যে ওই যখন ভিডিওটা ভাইরাল হয়, ভিডিওটা ভাইরাল হওয়ার পরে এটা তো ছড়াই গেছে সব জায়গায়। তখন ওই ওদের সিনিয়র অফিসাররা বলতেছে তোরা যে তুলে নিয়ে আসছোস, এই যে তোরা তুলে নিয়ে আসছোস, যে এটা তো সব দেখা যাচ্ছে, তোরা কোন জায়গা থেকে তুলে নিয়ে আসছো, তোরা খেয়াল করবি না? তো ওই আবার গাড়ির নাম্বার প্লেট সহকারে সারা দেশ উত্তেজিত হয়ে গেল। তখন তো এটা দায় তো সরাসরি গোয়েন্দা সংস্থা, সরকারি গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে, অন রেকর্ড, অফ দ্য রেকর্ড হলে যে বোঝা যাচ্ছিল না কে নিয়ে গেছে, তখন একটা বিষয় ছিল। এই কারণে তাদেরকে ছেড়ে দেওয়ার পরিস্থিতিটা তখন, আর তারা ঠিক আছে তাদেরকে ছেড়ে দেয়। তো এই আর কি কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস তো অল্প কথায় বললাম। আরেকটা ঘটনা আমার মনে পড়ে, একদিন আমাদের রাতের বেলা হঠাৎ করে আমাদের যে কোটা সংস্কারের যে গ্রুপটা ছিল 18 লক্ষের, সেই গ্রুপটা হ্যাক হয়ে যায়। গ্রুপটাই ছিল আমাদের শক্তি, গ্রুপ হ্যাক হয়ে গেছে। আমাদের যদি কাউকে মারে, পিটায়, ধরে, আমরা প্রতিবাদটা করবো কোন জায়গায়? সাথে সাথে নূর ভাই তখন লাইভে চলে আসে। তো ওই দিনের আরেকটা ঘটনা ঘটে পাশাপাশি। নূর ভাইয়ের রুমেই খুব সম্ভবত রাশেদ ভাইও ছিল আর কি, কাঁথা মাথার উপর দিয়ে মোড়া দিয়ে শুয়েছিল আর কি। যখন ছাত্রলীগের নেতা ইমতিয়াজ বুলবুল বাপ্পি, সে পিস্তল নিয়ে আসছিল গুলি করার জন্য। তো পিস্তল নিয়ে আসছে গুলি করার জন্য, এদের তো মানে স্বাভাবিকভাবেই হলের রুমের ভিতরে আছে ছাত্রলীগের নেতা, সে পিস্তল নিয়ে আসছে গুলি করার জন্য, তার মানে তো আজকে অবস্থা খারাপ। তো কেমনে কেমনে যে আসার পরে রুমের ভিতরে ঢুকছে, ঢুকে জিজ্ঞেস টিজ্ঞেস করছে, বলে নাই আর কি যে এরকম, খুঁজে টুজে পরে চলে গেছে। আমরা তো দেখতেছি যে গ্রুপ হ্যাক হয়ে গেছে, নূর ভাই লাইভ করতেছে এরকম। এরপরে সম্ভবত লাইভ আসছে। এই মানে এই ভয়ঙ্কর পরিস্থিতি, এখন কি করবে তা তো। আমরা তখন মাহফুজ ভাই বেরিয়ে আসলো, আমি বের হয়ে আসলাম হল থেকে, বেলালি ভাই বেরিয়ে আসলাম, আমরা কয়েকজন বের হয়ে আইসা যে এখন তাদেরকে রেস্কিউ করতে হবে, বাঁচাইতে হবে। আর আমরা কেমনে বাঁচাই এই কয়েকজন মিলা? তো এরকম করতে করতে তারপরে কিভাবে পরিস্থিতিটা বিভিন্ন ধরনের মধ্যস্থতার ভিতর দিয়ে পরিস্থিতিটা তখন শান্ত হয়েছে। এখন বিষয়গুলো অনেকটা বুঝতে পারতেছি, জানতেছি আস্তে আস্তে। তো ওই সময় আমরা অনেককে চিনতাম না, যারা ছাত্র শিবিরের রাজনীতি করতেন, ছাত্র দলের রাজনীতি করতেন, অনেককে চিনতাম ওই সময়, আবার অনেককেই চিনতাম না। এখন তাদের অনেককে চিনি, যারা বিভিন্ন সময় আমাদের আন্দোলনে আসছে, জয়েন করছে, মিটিং মিছিল করছে। এখন আমরা তাদের পদ পদবি বা বিভিন্নভাবে বুঝতে পারি যে, বা তারা বলে যে ভাই আমি তো তখন বিশ্ববিদ্যালয়ের অমুক দায়িত্ব ছিলাম, হলের অমুক দায়িত্ব ছিলাম। আবার জেলখানায় যাওয়ার পরে যখন রাশেদ ভাইরা জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পরে একটা সহযোগিতা ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের খাবারের ক্ষেত্রে। তো ঈদের আগে তারা বের হয় ওই সময়টায়। তারপরে আমাদের যে মুক্তি, জামিন, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই সময় যারা আমাদেরকে জামিন করিয়েছে, আইনি লড়াইটা লড়ছে, তাদের তো সেটা অবশ্যই উল্লেখ করা দরকার। তো যখন তারা সবাই জেলখানায়, আমি তখন একটা বিজ্ঞপ্তি দেখি, তারা ঘোষণা দেয় যে কোটা সংস্কার আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা বিনা পয়সায় আইনি সহায়তা দেব। এই যোগাযোগ করতে গিয়ে আমরা তখন হাসনাত কায়ুম ভাই, যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে আহ্বায়ক, হাসনাত কায়ুম ভাইয়ের সাথে তখন যোগাযোগ পরিচয় হয়, জ্যোতির্ময় বড়ুয়া ওনাদের সাথে।
তো আমরা তখন ওইভাবে করে যোগাযোগ শুরু করি, রাশেদ ভাইয়ের মা, ওয়াইফ, তারপরে ব্যারিস্টার সারা হোসেন, কামাল হোসেনের যে মেয়ে, তো ওনাদের সাথে যোগাযোগটা একটু শুরু হয়। মধু ভাই যে বললাম, যে মাহমুদুল্লাহ মধু ভাই, উনিও এই ক্ষেত্রে সহযোগিতা করে। উনি যেহেতু গণফোরাম করতেন, তো এইভাবে করেই আসলে আইনি সহযোগিতাটা তারা ত্বরান্বিত করে এবং একটা পর্যায়ে জামিন হয় না, শুনানি হয় না। রাশেদ ভাইয়ের মা খুব ওয়াইফ সহ খুব রিকোয়েস্ট করতে থাকে ইয়াকে, ডক্টর কামাল হোসেনের চেম্বারে গিয়ে, যে এটা যেভাবে হোক আমাদেরকে এটা ইয়া করেন। তখন ঈদের আগে আগে দিয়ে, কারণ আমাদের একটা টার্গেট ছিল যে যেভাবেই হোক ঈদের আগে তাদেরকে জামিন করাইতে হবে। কারণ জামিন তো দেয় না। তখন ডক্টর কামাল হোসেন মানে চলে গেছেন কোর্টে সময়, যা পরে ওনাকে সম্মানের জায়গা থেকে বা ইয়া করে জামিন তখন দিছে আর কি, জামিন হয়েছে তাদের। তো এই আসলে জামিন হওয়ার বা সেই সময়ের আইনি লড়াইয়ের একটা প্রেক্ষাপট ছিল। আর আমরা ফাইন্যান্স কোথায় পাইতাম তখন, টাকা কোথায় পাইতাম বা অর্থ কোথায় পাইতাম, সেটা তো বলা দরকার। প্রথম দিকে আমরা টাকা যেভাবে উঠাতাম সেটা হচ্ছে যে লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি, অন্যান্য লাইব্রেরি, এরপরে ফার্ম গেট সহ এদিকে ঢাকায় যে লাইব্রেরিগুলো আছে, তারপরে কোচিং সেন্টার যেগুলো, বিশেষ করে বিসিএস এর কোচিং সেন্টার, এগুলোতে গিয়ে গিয়ে আমরা টাকা তুলতাম। তো এই টাকা তুললে খুব বেশি টাকা হতো না, অল্প টাকা হয়তো, মাইক, ব্যানার, ফেস্টুন এর ভিতর দিয়েই শেষ। আর মাঝে মাঝে অল্প কিছু টাকা বেশি উঠলে হয়তো আমরা ওই যে খিচুড়ি টিচুড়ি খাইতাম, এই কি বলে নীলক্ষেতে, এই দিয়ে শেষ আর কি। ওই মিটিং মিছিল করার পরে 2-4 জন তারা ওই মাইক ব্যানার টানাটানি করতাম, এই শেষ। কিন্তু এরপরে তো আমাদের বেশি টাকা দরকার। তারপরে ওই যে বিকাশ, সেই থেকেই নাম আর কি, বিকাশ অধিকার পরিষদ ছাত্রলীগ নাম দেয়, বিকাশ নূর, বিকাশ রাশেদ। বিকাশে তখন টাকা আসতো, মানে মোটামুটি আমাদের কাজ মিটিং মিছিল করা, প্রোগ্রাম করার মতো টাকা আসতো। তখন স্টুডেন্টরা বেসিক্যালি টাকা পয়সা দিত। আর আন্দোলনের যখন খুব দুরবস্থা শুরু হয়ে গেল, তখন তো মানে যে যেমনে পারে দৌড়াদৌড়ি, পরিস্থিতি খুব খারাপ। তখন ওইভাবে করে আর এই সিস্টেমগুলো আর কাজ করতেছিল না বা করানো সম্ভব ছিল না, ট্র্যাকিং ধরা। আর তখন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ সহযোগিতা করছে। এটা আসলে মানে স্বীকার করা উচিত এবং বলা উচিত, তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, যারা সেই সময়গুলোতে আসলে আমাদেরকে সহযোগিতা করেছে। অনেকেই অনেক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের, জামাতের ব্যাকগ্রাউন্ডের, বিএনপির ব্যাকগ্রাউন্ডের, অনেকে কোনো রাজনীতি করে না, আমাদের প্রতি তাদের সব কর্নার। আবার অনেকেই যারা সরকারি চাকরিজীবী, কিন্তু সে তার প্রত্যাশিত বিসিএস এর পদটা পায় নাই, তার মনের একটা কষ্ট খুব, সে দেখছে এটা নিয়ে আমরা প্রতিবাদ করতেছি, আমাদের প্রতি সিম্পেটাইজ ছিল। আবার অনেকেই চাকরি পায় নাই, তারও একটা ইয়া ছিল যে না, এই যে একটা অন্যায় বৈষম্যের শিকার আমি হয়েছি, এই ছেলেরা আন্দোলন করতেছে, এদেরকে সহযোগিতা করা দরকার। এরকম বিভিন্ন প্রেক্ষাপটের জায়গা থেকে আমরা আসলে সেই সময় সহযোগিতাগুলো পাইছি আর কি। ইয়ামিন ভাই, আপনার কাছে 18 কোটা আন্দোলন সম্পর্কে আমরা খুবই বিস্তারিত, আসলে 18 কোটা আন্দোলন নিয়ে এত কথা বলা হয় না, সেই জায়গা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো 18 কোটা আন্দোলনের যারা সম্মুখ সারির নেতা ছিলেন, 24-এর আন্দোলনের সময় তাদের অনেককেই পুলিশি নজরদারিতে রাখা হয়েছে, তাদের অনেককে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই জায়গায় গতিবিধির উপর একটা নজরদারি ছিল। সেই সময়টাতে আপনি বা আপনারা কিভাবে সেই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করেছেন, এই গল্পটা যদি আপনার থেকে একটু জানতে পারি। আমি যদি মানে নিতান্ত আমার কথাটা যদি বলি, আমি তখন সাতক্ষীরায় সন্ধ্যার দিকে ফেসবুকে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে একটা মিছিল হচ্ছে কোটা। আর তার আগে কিছুক্ষণ আগেই এই কোটা বাতিলের যে প্রজ্ঞাপন, এটাকে রহিত করে দেওয়া হয়েছে, কোটা পুনর্বহাল করা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এটা তো তাহলে খুব একটা অন্যায় হয়ে গেল। শেখ হাসিনা তাহলে আমাদের সাথে ফাঁকিবাজি করলো, বিট্রে করলো একটা, যেটাও আমি অনেক আগে থেকে চিন্তা করতেছিলাম যে বাতিলের কথা বলা মানে এটা একটা আইনি জটিলতা। আইনি জটিলতা। বা আমরা তো বাতিল কখনো চাইছিলাম না, আমরা চাইছিলাম সংস্কার। কারণ একটা, আমি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, আর আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকেও আমি যেটা জানি, যে বুঝছি, শিখছি, এটা হচ্ছে যে মানে কোটা ব্যবস্থার একটা পজিটিভ ডিসক্রিমিনেশন, একটা ইতিবাচক বৈষম্য, যেটা রাষ্ট্রীয় ব্যবস্থার ভারসাম্যের জন্য করা হয়। যেটা যদি উঠাই দেওয়া হয় তাহলে আরও ইমব্যালেন্স তৈরি হবে। আমরা তো আর রাষ্ট্রটাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারিনি। তাহলে যেহেতু কোটা বাতিল করে দিল, এর পিছনে আবার আরেকটা কারণ আছে, তার মানে কোনো সময় সেটা আবার ব্যাক করাবে। এই কোটা যদি ব্যাক করে তাহলে তো আমাদের আমরা তো তখন পলিটিক্যাল পার্টি পর্যন্ত ফর্ম করে ফেলছি, গণ অধিকার পরিষদ, যে ঐতিহাসিক মুভমেন্টের উপরে আমাদের পার্টি দাঁড়ায় আছে, আমরা দাঁড়ায় আছি। আর এর পাশাপাশি হচ্ছে এত বড় একটা তরুণদের
এই জেনারেশনের যৌক্তিক একটা দাবি সব মিটাই দিল, তাহলে আমাদের ভূমিকা তো রাখা সবচেয়ে বেশি জরুরি, আমাদের কর্তব্য তো সবচেয়ে বেশি জরুরি। তো পরের দিন রাশেদ ভাই ফোন দিল যে এরকম এরকম বিষয়। রাশেদ ভাইকে খুব সম্ভবত হান্নান মাসুদ ফোন দিছিল, আর বললো যে তোমাকে হান্নান মাসুদ ফোন দিবে, কথা বলো। আমার হান্নান মাসুদ ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি দ্রুত ঢাকায় আসেন, আগামীকালকে প্রোগ্রামে আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। আপনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, 18 সালের কোটা সংস্কার আন্দোলনের লিগেসির জায়গা থেকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান, আর আপনি যেহেতু এটার প্রধান, কিভাবে কি করা যায়, আমরা আন্দোলন করতে হবে, এটা প্রতিবাদ করতে হবে, আসেন। তো আমি বাসে উঠলাম, সাথে সাথে বাসে উঠলাম সন্ধ্যার দিকে। বাসে ওঠার পরে আমি বাসেই ফোন দিলাম ছাত্রদলের বর্তমান যে সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই। তো রাকিব ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই এরকম আন্দোলন তো শুরু হইতেছে, কালকে আমি তো নিজে আন্দোলনে থাকবো, লাইব্রেরি থেকে উঠবো, মিছিলে নিজেই থাকবো। এই আন্দোলন কিন্তু আসলে এমন একটা আন্দোলন যে এটাতে সরকার পরিবর্তন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার এলিমেন্টস আছে। তখন কিন্তু জাস্ট কিছুদিন আগে জাতীয় নির্বাচন, এরপরে কিন্তু এই পরিস্থিতি। রাকিব ভাই বললেন যে দেখো এরকম তো অনেক আন্দোলনই হয়, দেখো এটা কয়দিন থাকে, দেখো অবজার্ভ করতেছি। জাহিদ ভাইকে ফোন দিলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যে ভাই এরকম এরকম অবস্থা, আমি কিন্তু কালকে থাকবো। জাহিদ ভাই বললেন যে আমাদের ছেলেপেলেদেরকে বলে দিবনি। আর আমার যে একটা কনফিডেন্স যে এই আন্দোলনের ভিতরে সরকার পতনের এলিমেন্টস আছে, কারণ এই আন্দোলন তো মানে তৈরি করছিলাম আমরা, এবং এটাকে প্রতিফলন করে করে সেই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত নিয়ে আসছে আমরা। নূর ভাইরা জাতীয় রাজনীতিতে চলে আসলেন, তখন তো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পরিষদের ঢাবি সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় সভাপতি। তো এটাকে পাইলে পাইলে বড় করে 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 তো নিয়ে আসছে এই পর্যন্ত আমি প্রধান ছিলাম তখন। আমি তো জানতাম যে আসলে এই মুভমেন্টটার আসলে বাস্ট হলে এটার কী পরিণত হতে পারে, এবং এটার বিভিন্ন চেক অ্যান্ড ব্যালেন্স যদি সঠিকভাবে না করতে পারে সরকার, তাহলে এটা অপরিহার্যভাবে এই ঘটনাটা ঘটবে। তো এরপরে আসলাম। তো আরেকটা প্রোগ্রাম ছিল রাজু ভাস্কর্যে, এটার উদ্যোক্তা ছিল এই যে জালাল। তো সে বললো যে আমার ফোন দিয়ে বললো যে এখানে আমার একটা প্রোগ্রাম আছে, এটা একটু বক্তব্য দিয়ে যাও। তা আমি হাসান আল মামুন ভাই, ওটা সম্ভবত সচেতন শিক্ষার্থী এরকম কোন একটা ব্যানারে, তো আমরা ওইখানে গিয়ে স্লোগান দিলাম, বক্তব্য দিলাম। এরপরে লাইব্রেরির সামনে তখন আসিফ সহ এই রিফাত রশিদ এরা আসলো, ওদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে কি করা যায়। পরে লাইব্রেরিতে ওরা উঠলো, লোক নামাইলো, আমার বললো, আমি চিন্তা করলাম যে আমি তো তখন মার্কড, সরকার পতনের আন্দোলনের কিছুদিন আগে 7 মাস জেল খেটে আসছি, এখন আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, বিশেষ করে যে আমার যখন মুখ চেপে ধরে আমি আর বাঁচব না এরকম অনেক, ছাত্রলীগের খুবই টার্গেট। আমি ওই লাইব্রেরির সামনে ব্যানারের পাশে দাঁড়াইছিলাম আর কি। তো স্টুডেন্টরা নামলো, মিছিল তখন হাসনাত আবদুল্লাহ আসলো, আইসা আমাকে বলতেছে যে ভাই আপনি এখানে দাঁড়ায়েন না, আপনি সরে যান। আমি বললাম যে কেন, আমি সরে যাব কেন? তো সে কয়েকবার করে আমাকে বলতেছে যে ভাই এখানে আপনাকে সরে যেতে বলা হয়েছে, আপনি যদি এখানে থাকেন তাহলে এটা সমস্যা হবে। তো সে একরকম আমাকে মানে ধরে টরেই বলতেছিল। পরে আমি ব্যানারে পাশে ছিলাম, পাশ থেকে আরও সরে যাই আর কি। এরপরে মিছিল শুরু হলো, মিছিল করলাম। আমাদের নেতাকর্মীরা যারা ছিল ছাত্র অধিকার পরিষদের, ওরা মিছিলে ছিল। মিছিলে আমরা ব্যানারের সামনে আসিনি, আমরা মিছিলের মাঝখানের দিকে ছিলাম। এরপরে যখন শহীদ মিনারের সামনে গেলাম, শহীদ মিনারের সামনে তখন আমি তো একদম নাহিদের পাশেই, মাঝখানে মনে হয় একজন ছিল, তারপরে আমি দাঁড়াইছিলাম। তো প্রোগ্রাম শেষ হলো, শেষ হওয়ার পরে হঠাৎ করে একটা ক্যাওয়াজ তৈরি শুরু করলো। আমরা ওই সামনে ছবি তুলতেছিলাম, এই সার্জিস আসলো, সাথে আরও কিছু ছাত্রলীগের ছেলেপেলে। তো বলতেছিল যে এখানে এই মুসাদ নূরের লোকজনরা এখানে কি করতে আসছে, ওরা তো এই আন্দোলনের সরকার পতনের আন্দোলন করতে আসছে, ওদেরকে এখান থেকে এখানে থাকা যাবে না, ওরাকে এই সেই মানে একরকমের একটা মানে গ্যাঞ্জাম করার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেললো, একরকম ধাক্কাধাক্কির মতো অবস্থা। তো আমি আবার আমাদের যারা ছিল ওদেরকে বলে একটু সাইডে নিয়ে আসলাম যে তোমরা আসো, এটা দেখি। ওটার ভিডিও আছে এখনো ওই ঘটনার। তো জালাল খুব খেপে গেল, হ্যাঁ কেন আমি কেন থাকতে পারবো না, বা আমরা কেন, কি হলো, আমরা কেন কথা বলতে পারবো না? তখন আমি বুঝাইলাম যে দেখো, যে যেহেতু এটা একটা বৃহৎ আন্দোলন, বৃহৎ স্বার্থের আন্দোলন, আন্দোলনটা সফল হওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা মাইকে বক্তব্য দিলাম, কথা বললাম, সেটা গুরুত্বপূর্ণ না। বৃহৎ আমাদের কন্ট্রিবিউশন
যেখানে যেভাবে রাখলে আন্দোলনটা সফল হয়, যেভাবে করে করা সেভাবে করে করাটাই উত্তম। আর আরো কিছু কয়েকজন ছিল, মোমা ফাতেমা ওই দিন পাশে ছিল, ও ওই দিন সামনে যেতে পারে নাই। এই পরিস্থিতি ও বলতেছিল যে হ্যাঁ তাহলে আমরা কেন কথা বলতে পারবো না, মানে কনফ্লিক্টটা একটা এরকম ছিল যে নাহিদ ওরা ইয়া করতেছে, ওরা তো ছাত্র শক্তি, ওরাও তো একটা ছাত্র সংগঠনের, তাহলে আমরা পারবো না কি জন্য। তো এইরকম মানে যে হ্যাঁ আমরা কেন ইয়া করতে পারবো না, আমরা সবাই মিলে করবো, জয়েন্টলি সবাই ইয়া করে করবো। তো তার একটা জায়গা ছিল, মোহাম্মদ যখন দেখছে যে আমাদের সাথে এরকম করতেছে, আমরা চলে আসি আর কি। নাহিদ আবার রাতের বেলা আমাকে ফোন দিল যে ভাই এরকম যে ঘটনা ঘটছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে তো যেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে, আক্তার ভাই আর আপনি ফ্রন্টে আইসেন না, তো এটা একটু মুশকিল হতে পারে এখানে। তাহলে আমরা আন্দোলন করি, আপনার পরামর্শ দেন কিভাবে কিভাবে কমিটি করা যায়, কি করা যায়, মুভমেন্টটাকে আগায় নেওয়া যায়। আর এটা তো স্বাভাবিক কথাই, আন্দোলনে তো প্রতিকূলতা আসতেছে। যখন প্রতিকূল পরিবেশ হবে অবশ্যই আপনারা মুভমেন্টটাকে কিভাবে ক্যারি অন করা যায় সেটা কিন্তু আপনাদের দায়িত্ব, এই আর কি। তারপরে তো আন্দোলন আস্তে আস্তে আরও চাঙ্গা হওয়া শুরু হলো, কমিটি ফরমেশন হলো। তো কমিটি করার ক্ষেত্রেও বিভিন্ন রকমের পরিস্থিতি তো তখন গেছে আসলে। বিভিন্ন ছাত্র সংগঠন থেকে রাখা হচ্ছিল। তো তখন আসলে ওদের সাথে এক ধরনের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বও ছিল, যেহেতু ওরা ছাত্র অধিকার পরিষদ থেকে গিয়ে ছাত্র শক্তি নামে একটা সংগঠন তৈরি করছে। এবং অবশ্যই ওদের একটা রাজনৈতিক একটা ইচ্ছা ছিল, অভিলাষ ছিল, যেটা আসলে যদি আমি অন রেকর্ড বলি, আমার মনে হয় যে এখন বলা যায়। অনেক কিছু চিন্তা করে আসলে অনেক কথা বলা হয় নাই। তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল তখন থেকে, যখন ছাত্র অধিকার পরিষদ থেকে তারা পদত্যাগ করে, এবং তাদের পিছনে অনেকে ছিল যারা তাদেরকে উৎসাহিত করছে ছাত্র অধিকার পরিষদ থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য। তাদেরও টার্গেট ছিল যে একটা রাজনৈতিক দল তৈরি করবে, আন্দোলন তৈরি করবে। তো ওরা যখন ছাত্র শক্তি গঠন করার পরে ওরাও সেই মডেলটা ফলো করার চেষ্টা করতেছিল, যে কোটা সংস্কার আন্দোলন 18 সাল দিয়ে একটা দল তৈরি হয়েছে, তাহলে তারা যদি একটা মুভমেন্টকে লিড করতে পারে, তাহলে মুভমেন্টের ভিতর দিয়ে একটা পরিচিতি তৈরি হবে এবং একটা লাইন তৈরি হবে, পাইপ লাইন তৈরি হবে, বিভিন্ন জায়গার স্টুডেন্টরা জয়েন করবে, মানুষের সাথে একটা জয়েনিং সিস্টেম তৈরি হবে। এখান থেকে ঝাড়াঝাড়ি করে হয়তো একটা দল তৈরি করা সহজ হবে তাদের জন্য। যেটা তারা একরকম এই চিন্তাটা মাথায় রেখেই আসলে এইখানে তাদের কমিটি করা বা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে এই পলিসিটাকে কিন্তু তারা রাখছিল। আন্দোলন চলতেছিল যা কিছু হোক, কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এই জিনিসটা তাদের মাথায় ছিল, নিজেদের লোক। যে হ্যাঁ এই জিনিসটা তাদের মাথায় ছিল যে আমরা একটা পলিটিক্যাল পার্টি করব এবং এই বিষয়গুলোকে কাজে লাগাই। তো এটা শুরু থেকেই তাদের এরকম একটা মানে এই কারণে একটু বাছা কোছা, একটু সামনে অমুককে দেওয়া, পিছনে অমুককে দেওয়া, অমুককে এখানে দিতে হবে, অমুককে এখানে দেওয়া যাবে না, এরকম একটা বিষয় ছিল আর কি। তো বৃহৎ স্বার্থের কারণে আমরা সেই বিষয়গুলো আর তখন কিছু বলি নাই বা উল্লেখ করাটা আসলে সঙ্গত ছিল না। এই বিষয়টাও কি আসলে মানে নির্দিষ্ট কিছু ছাত্র সংগঠনের সাথে ছিল না? মানে যেমন হচ্ছে, যদি একদম স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে শিবিরের অনেক লোক তো তাদের সাথে ছিল, ছাত্র শিবিরের অনেক লোক তাদের সাথে ছিল। তো এটা কি তারা মানে একটা সাপোর্ট তারা রাখছে, ব্যাপারটা এরকম? শুধু আপনি তখন ছিলেন উপস্থিত, আপনি বেটার জানবেন। শিবিরের সাপোর্ট বলতে এখানে তো শুধু শিবির না, এখানে ছাত্র দলের অনেকে ছিল যাদেরকে ওইভাবে পরিচিত ছিল না যে এরা ছাত্র দলের, বাম ছাত্র সংগঠনগুলোর অনেকেই ছিল যে এইভাবে পরিচিত ছিল না। কারণ ছাত্র দলের পরিচিত ফেস থাকলে তো এখানে আন্দোলনে দাঁড়াতে দিবে না। আর শিবিরের তো তখন এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারিকে এইটাই কেউ জানতো না। হ্যাঁ। তো সেই জায়গা থেকে ওইখানে এক ধরনের একটা মিক্সিং ঘটনা ঘটে গেছে। ঘটনাটা এরকম যে ওরা অবশ্যই তো তাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের অনেককেই তারা কেউ জানে না, কিন্তু যারা মূল দায়িত্ব ছিল তারা জানতো। এই মুভমেন্টের যে যারা মূল দায়িত্ব ছিল তারা তো জানতো। তারা জেনে বুঝেই শিবিরের একটা পার্টকে ইনক্লুড করেছে এবং আরেকটা পার্ট যারা ইনক্লুড হয়েছে ওরা নিজেরাও জানতো না যে এরা আসলে শিবির। এইভাবে করে শিবিরের অংশগ্রহণটা ওইখানে ছিল, কিন্তু শিবির হিসেবে ছিল না, স্টুডেন্ট হিসেবে ছিল। কিন্তু বাকি সবসময় ঘটে। বাকি যারা অংশগ্রহণ করছে তারা বুঝেই যে বা এরকম অনেকটা অনেক ক্ষেত্রেই যে ছাত্র সংগঠনগুলোর আমরা যারা শীর্ষ নেতৃত্ব ছিলাম আমাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনের ভিত্তিতেই তাদেরকে বিভিন্ন জায়গায় ইনক্লুড করা হয়েছে। আর ওই সময়টা ছাত্র অধিকার পরিষদকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হয়েছে এই কারণে যে তখন ছাত্র শিবির তারা তো কোনো ক্যাম্পাসে পাবলিকলি কাজ করতো না। ছাত্র দল তাদের পক্ষেও সম্ভব ছিল না, তারা মারপিট শুরু হয়ে যেত। আর বাম যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের শক্তি সামর্থ্য বা গ্রহণযোগ্যতাটা ওই লেভেলের ছিল না ওই সময়। এখন কি যে ছাত্র অধিকার পরিষদের তখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল আমাদের, এবং আমাদের মোটামুটি কিন্তু ভালো সংখ্যক কমিটিতে
সদস্য সংখ্যা এভারেজ যদি বলি যে 25, 30, 40 এরকম করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের লোকবল ছিল এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয় আরও বেশি ছিল। ঢাকার যতগুলো কলেজ প্রত্যেকটা কলেজে আমাদের কমিটি এবং ঢাকার বাইরের যে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে প্রায়গুলোতেই আমাদের কমিটি ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলোতে আমাদের ছেলেপেলেগুলো ছিল। তো ওরা তো ওই 19 সালের বা 18 সালের আন্দোলন ওই সময়গুলো থেকেই অনেকটা ফেস এবং ওরা প্রতিনিয়ত ক্যাম্পাসে টুকটাক মাঠ টাইট খাইলেও আবার ঘুরে দাঁড়ায় প্রোগ্রাম করে, মানে ওরা একরকম অভিযোজিত হয়ে গেছিল পরিস্থিতির সাথে। তো ওরা তখন ওই প্রথম যখন এই আন্দোলন সময়গুলো দিনগুলো তখন ওরাই কিন্তু ফ্রন্টের থেকে আন্দোলনগুলো গুছায় নিয়ে আসে এবং মানে গোছার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি অন্য ছাত্র সংগঠনের তখন তো আর ছাত্র শক্তি তো কোনো ক্যাম্পাসে কোনো ছেলেপেলে ওরকম ছিল না, অল্প কয়েকজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই হাতে গোনা আর কি কয়েকজন, তাও আবার ওই আমাদের ছাত্র অধিকার পরিষদের এক্স ছিল বেশি। আর এখন যেটা বুঝতেছি যে তখন যারা জয়েন করছে তাদের ভিতরে অনেক ছাত্র শিবিরের ছেলেপেলেরা ছিল, তাদেরকে তখন আমরা ছাত্র শিবির হিসেবে চিনতাম না। ছাত্র দলের অনেক ছেলেপেলেরা ছিল, তাদেরকে আমরা তখন ছাত্র দল হিসেবে চিনতাম না। আর তবে ফেস হিসেবে স্টুডেন্টরা ছাত্র অধিকার পরিষদের ছেলেপেলেদেরকে বেশি চিনত যে এরা ছাত্র অধিকার পরিষদের। আর ছাত্রলীগের ছেলেপেলেরা কখনো জয়েন করতো, আবার কখনো জয়েন করতো না, আবার সাধারণ ছাত্রলীগের ছেলেপেলেরা জয়েন করতো, তারা একটা ডাইলেমার ভিতরে ছিল। তো এইভাবে আসলে মুভমেন্টের গতিপথটা আগাতে থাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে। ওরা তো ধারাবাহিকভাবে অনেকগুলো প্রোগ্রাম দিতে থাকলো। একটা পর্যায়ে তো আবু সাইদকে গুলি করলো রংপুরে। আবু সাইদকে যেখানে গুলি করে ঠিক আবু সাইদের এই পাশেই 10 হাত পাশে রংপুরের বৈষম্য বিরোধী যে সমন্বয়ক ইমরান, সেই ছেড়ে ও কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের। তো এই জন্য বললাম যে বিভাগীয় পর্যায়ে আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল, কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি, সেই কমিটিগুলোকে যদি এখন অ্যানালাইসিস করা হয়, আমার মনে হয় যে যে কোনো ছাত্র সংগঠনের চেয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংখ্যাটা বেশি হবে। এটা আমরা ওইভাবে করে কখনো ক্রেডিট নেওয়ার জন্য বলি না, কিন্তু এটা ইতিহাস বলার জন্য বলতেছি আর কি, যে অনেকেই তো অনেক কিছু বলে, আমরা কিছু বলি না, কিন্তু এটা একটা বাস্তবতা যে অবশ্যই সেই সংখ্যাটা বেশি হবে। তো আমাদের যে জায়গাটা, আমাদের জায়গা থেকে আমার ছাত্র অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মী বা আমার চেইনে যারা যারা যেখানে যেখানে ছিল তাদেরকে আমরা লিড করতেছিলাম। তো তখন স্বাভাবিকভাবেই আমাকে তো দেখা যেত যে এক এক দিন এক এক জায়গায় লুকায় থাকা এবং আবার পরের দিন আইসে আন্দোলনে জয়েন করা, প্রোগ্রামে জয়েন করা, এগুলো করতে হতেছিল। আবার খোঁজ খবর রাখা, কে কেমন আছে, কি অবস্থা কার। তো নূর ভাই শুরুর দিকে শুরুর কয়েকদিন পরেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে। তো গ্রুপটার নাম হলো পাঠচক্র, যেটা একটা ঐতিহাসিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক আলোচিত। সেটা ওই যে ডিবির হারুন যখন বলো যে নূর তো সমন্বয়কদেরকে সরকার পতনের নির্দেশনা দিছে, তো এইটা ছিল সেই গ্রুপটার নাম ছিল পাঠচক্র। ওই গ্রুপে আমি ছিলাম, সম্ভবত নাহিদ, তারপরে আসিফ, সার্জিস, এরকম আরও মানে মূল নেতৃত্বের প্রায় সবাই ছিল ওইখানে। ওইখানে ওই যেহেতু 18 সালে আমরা আন্দোলন করছি বা আমাদের সেই লিগেসিটা এবং এই আন্দোলন কেন্দ্রিক যে কমিউনিকেশন বিভিন্ন অ্যাম্বাসি, জাতিসংঘ, সাংবাদিকদের সাথে, এই জিনিসগুলো আমাদের আগে থেকে ছিল। বা আন্দোলনটাকে দাঁড় করানো, কী ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে এগুলোকে মেনটেন করা, তো ওরা পরামর্শ চাইতো আর কি, বিশেষ করে নূর ভাইয়ের কাছে। তো উনি ওই গ্রুপে মাঝে মাঝেই লিখে দিতেন আর কি। তারপরে ওই যে বললো যে নূর ভাই তো মানে সংসদে বলছিলেন কয়েকদিন আগে, সরকার পতনের যে প্রথম দিকের যে 8 দফা সম্ভবত উনি এখানে লিখে দিয়েছিলেন এডিট করে। ওনার কাছে ওনারা বলছে ভাই কী কী করা যেতে পারে, তো উনি ওনার মতো করে এখানে লিখে দিচ্ছেন। এইভাবে আসলে আন্দোলনটা আগাইতে থাকে। তারপরে যে যার যার জায়গা থেকে কন্ট্রিবিউশন, আমরা তো এখন ছাত্র শিবিরের অনেক অবদানের কথা শুনি, যেগুলো আমরা হয়তো ছাত্র শিবির প্রকাশ্যে না আসলে আমরা কখনো জানতাম না, বা তারা যদি না বলতো তারা হয়তো আমরা এগুলো পাবলিকলি তো জানতাম না। ছাত্র দলের জায়গা থেকে তাদের ভূমিকা প্রকাশ্যে বা ভিতরগত মানে ভূমিকা তাদের ছিল। এবং আসিফ, নাহিদ, তাদের বক্তব্য বা তাদের বই লেখাগুলো থেকেও আমরা অনেক কিছু এখন জানতেছি। আমাদের যে পার্টটা সেটা এরকমই ছিল, আমরা এভাবেই আসলে আন্দোলনে ভূমিকা রাখতেছিলাম আর কি। আর আমাদের আর একটা জায়গা ছিল যে যেহেতু কমিটির ভিতরে বিশাল একটা সংখ্যা আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছিল, তো
তো সেক্ষেত্রে এই আন্দোলনের ক্ষেত্রে খোঁজখবর নেওয়া বা তাদেরকে নির্দেশনা দেওয়া, পরামর্শ দেওয়া, এটা আমাদের জন্য অনেকটাই সহজ ছিল আর কি। এরপরে যখন আসিফ, নাহিদ এদেরকে ডিবিতে গ্রেপ্তার করা হলো। ডিবিতে গ্রেপ্তার করার কিছুদিন আগে সার্জিস, হাসনাত এবং হাসিব তারা গণভবনে গিয়েছিল। আমাকেও একটা সূত্র থেকে এসে বলা হয় যে আমাকেও যেতে হবে। ৭-৮ জন যেতে হবে। কেন যেতে হবে? যে এই দেশের ক্ষতি হচ্ছে, এত লোকজন জানমাল ক্ষয়ক্ষতি হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে। দেশের স্বার্থে এই আমাকে যেতে হবে এবং আমাকে ওইখানে গিয়ে কথা বলতে হবে। তো আমি বললাম যে কি বলতে হবে? এরা বলল যে এই বলতে হবে। তো বললাম যে তাহলে এই যে এত খুন হলো, আবু সাইদ শহীদ হলো, উত্তরায় আপনারা গুলি করে মারলেন, তাহলে এগুলোর কি হবে? শেখ হাসিনার প্রধানমন্ত্রী আছে, তো তার বিষয়ে কি সিদ্ধান্ত? তো বললো যে উম, বাকিগুলো বলা যাবে, কিন্তু শেখ হাসিনার পদত্যাগ এটা বলা যাবে না। আমি বললাম যে আর কে থাকবে? নাহিদ, আসিফ ওরা থাকবে? বললো যে হ্যাঁ, নাহিদ, আসিফ ওরা থাকবে। কিন্তু আমার যেটা ইয়ে ছিল যে ওরা তো যদিও আমাদের থেকে বের হয়ে গেছিল তখন ভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু ওদের চিন্তার জায়গা বা টার্গেটের জায়গা, লক্ষ্যের জায়গা, এটা তো আমরা জানি। ওরা নাহিদ, আসিফ তো অন্তত এখানে যাওয়ার কথা না। তাহলে নাহিদ, আসিফ যদি সেখানে যায়, তার মানে এখানে কিছু গন্ডগোল আছে, তার মানে ওদেরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে এই জায়গাটা কৌশলী ভূমিকা পালন করা উচিত। তা আমি তাদেরকে আর কিছু বলি নাই। তাদের ধারণা ছিল যে তাহলে আমি যাব। আমি পরের দিন পল্টনে, আমার সেই বক্তব্যটা এখন আসছে সময় টিভিতে, আমার পেজেও আছে। তখন আমি ওইখানে একটু বক্তব্য দিলাম, রক্ত মারিয়ে কোনো আলোচনায় যাওয়া যাবে না। আলোচনার কিন্তু তখনও কিন্তু সার্জিস, হাসান তারা যায় নাই। যাওয়ার আগে এটা হয়তো ওই দিনই দুপুরবেলা সম্ভবত, আহ, অথবা তার আগের দিন দুপুর, সম্ভবত ওই দিনই দুপুরবেলা হবে। দুপুরবেলায় আমি বললাম যে রক্ত মারিয়ে আলোচনায় যাওয়া যাবে না, আমরা আমরা রক্তের উপর দিয়ে কোনো ধরনের বৈঠক আমরা চাই না, আপোষ, এইরকম একটা বক্তব্য আমি এখানে দিলাম। আমি এই কারণে দিছি, এই জিনিসটা মাথায় রেখে, যে যদি নাহিদ, আসিফদেরকে জোর করেও এখানে নিয়ে যায়, তারপরেও যারা বাইরে আন্দোলন করতেছে, তখন তো আন্দোলন তার স্বতঃস্ফূর্ত হয়ে গেছে, যে যা বাইরে যারা আন্দোলন করতেছে, সংগঠিত করতেছে, বিশেষ করে যারা মুভমেন্টের সমন্বয়ক বা সংগঠকের ভূমিকা পালন করতেছে বিভিন্ন জায়গায়, তারা যেন কনফিউজড না হয়ে যায়, তারা যেন অন্তত বুঝে যে না, এই আন্দোলনকে ক্যারি অন করার জন্য আরেকটা গ্রুপ বা অনেকেই এখনো রাজপথে আছে, এইটা। আর ওরা যদি ওইখানে গিয়ে এটা বলার পরেও আন্দোলনটা যেন সাথে সাথে থেমে না যায়, বা আন্দোলনটা যেন ব্যাপকভাবে কনফিউজ বা বাধাগ্রস্ত না হয়। আর একটা জিনিস চিন্তা করছিলাম যে আমি যখন এই কথাটা আগেই বলে দিব, তখন তো বুঝবে যে আগেই তো এই কথা বলা হয়ে গেছে যে এটা আপোষ হবে না। তাহলে এরপরে যারা আসলে এই সংবাদ সম্মেলনে যাবে, তাদের ওইটা তার বেশি একটা গুরুত্ব পাবে না। এই চিন্তার জায়গাগুলো থেকে আমি বক্তব্যটা দিই। এরপরে দেখলাম যে নাহিদ, আসিফ নাই, কিন্তু হাসিব আর সার্জিস, হাসনাত ওইখানে গেছে। এরপরে যেটা হলো, আমার প্রতি ওরা অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, আমাকে খুঁজতে থাকে কোথায় পাওয়া যায়। আমি তখন লুকায়ে থাকা শুরু করলাম। প্রোগ্রামগুলোতে আসি, এখানে এখানে জয়েন করি, আর লুকায় যাই। এই যে বাম ছাত্র সংগঠন, শহীদ ছাত্র সংগঠন আর নেতা যাদেরকে ভালোভাবে চিনতাম, প্রেস তখন তো বিশ্ববিদ্যালয় বন্ধ, প্রেস ক্লাবের এইদিকে আমরা প্রোগ্রাম করতাম। প্রোগ্রামে ওদের মুক্তি চাওয়া, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আহতদের চিকিৎসা, আম, এই বিষয়গুলো বক্তব্যে যেভাবে তখন বলা যায় আর কি। এরপরে আমাকে ওরা ২৮শে জুলাই আমি আমার বোনের বাসায় ছিলাম, মামাদপুর হাউজিং সোসাইটি ৬। তো আমার আব্বু বলতেছিল যে মসজিদ পাশেই, এরকম থাকো, নামাজ পড়তে যাই, চলো নামাজে যাওয়া দরকার। তো ওই দিন আমি নামাজে বের হলাম, মাগরিবের নামাজ, বাইতুল ওয়াহাব মসজিদ। মাগরিবের নামাজ পড়ে পিছন দিকে সালাম ফিরে দেখি কিছু লোকজন দাঁড়ায় আছে, আমার কাছে একটু অস্বাভাবিক মনে হলো। তখন তো ওটা একটু মানে সেন্সিটিভ থাকতে হয়। জানালা দিয়ে তাকায় দেখি যে নিচে অনেকগুলো বাইক। আমি তো বুঝে গেছি যে তাহলে আজকে কাজ হয়ে গেছে। পরে কয়েকজন সামনে এসে বলল, আপনি বিনিয়ামিন মোল্লা? জি, আমাদের সাথে আসতে হবে। তো ওদের ড্রেসটা, অনেকেরই পোশাক টোশাক এরকম যে মনে হচ্ছিল যে ওই যে টোকাই আর কি। আমি ভাবছিলাম যে ওরা মনে হয় যে মোহাম্মদ থানার ওই দিকেরই হয়তো ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো ওই ওয়ার্ড পর্যায়ের বা এরকম কোনো লোকজনরা হবে। আমি খুব ভয় পেতেছিলাম, কারণ ওরা তো আর অত কিছু বুঝবে না, ওরা নিবেন নিয়ে খালি উড়া মানে এলোমেলো উড়াধুরা মারপিট, বা ওদেরকে যে নির্দেশনা দিয়েছে এটা করে ফেলবে। আমি বারবার বলতেছিলাম যে ভাই আপনারা আসলে কারা, একটু বলে না। তা আপনাদের পরে বলে যে আমরা র্যাব। ডিসগাইজে ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ।
পরে আমি বললাম আপনাদের প্রধানের সাথে আমি একটু কথা বলবো, আমি যাবো, কোনো সমস্যা নেই। পরে আসলেন, অনেক বলার পরে আসলেন। আমি বললাম যে ভাই আমি যাবো, কারণ আমি তো আগে অনেকবার জেল খাটলাম, এর ভিতর দিয়ে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমাকে যাইতেই হবে, এখানে আর কোনো অপশন নেই। নিয়তি। নিয়তি, আমার বাবা নিয়ে গেছে, বাবা তো এখন কি করবে, নামাজ পড়তে নিয়ে গেছে। বাবা আমার পিছনে পিছনে আসলো, ওরা গাড়ি নিয়ে আসলো, গাড়ি নিয়ে এসে আমাকে টান দিয়ে আমার বাবার হাত থেকে নিয়ে গেলো, বাবা পিছনে কাঁদতেছিলেন। এরপরে গাড়িতে তুলে তো চোখ বেঁধে ফেললো, চোখ বেঁধে তারা টান দিল, গাড়ি টান দিল, হাতে হ্যান্ডকাপ পরাইছে, চোখ বাঁধছে। ও ইয়া ছিল ওই যে বড় বড় যে এগুলো কি ইয়া বলে, অস্ত্রগুলো, বন্দুকগুলো। গান বা হ্যাঁ হ্যাঁ, গানগুলো ছিল। কিছুদিন যাওয়ার পর আমি বললাম যে ভাই আমার তো গ্রেপ্তার করছেন, আমি তো মোবাইল টোবাইল বন্ধ করে ফেললো, আমি তো যাবোই, কোনো ইয়া নাই, আমার চোখটা একটু খুলে দেন না। তো খুলতেছিল না আর কি। পরে নিয়ে যাচ্ছিল, এই অনেক কিছু জিজ্ঞেস করতেছিল। পরে করতে করতে নিয়ে গেল, নিয়ে গিয়ে পরে ওদের যে রুম এরকম নিয়ে যায়, বোঝা যাচ্ছিল যে আমি যাচ্ছিলাম। নিয়ে ঢুকেলে, ঢোকানোর পরে চোখ খুললো, চোখ খোলার পরে দেখলাম যে সামনে কয়েকজন বসা টিম আমাকে ইন্টারোগেট করা শুরু করলো আর কি, যে কি খবর, আন্দোলন কি হবে। তাদের মূল প্রশ্নের জায়গাটা ছিল যে নূর আন্দোলনের কি নির্দেশনা দিয়ে গেছে তোরে, যে নূর তোদের কি কি নির্দেশনা দিয়ে গেছে, তোকে কি কি বলে গেছে। আর ওই যে চ্যাট গ্রুপ পাঠচক্র, এই গ্রুপ, যে এই গ্রুপের ভিতরে তোকে কি বলে গেছে, সামনে কি কি করবি, কি কি প্ল্যান পরিকল্পনা, এগুলা জিজ্ঞেস করা শুরু করলাম। আমি তখন বললাম ভাই আমি তো কিছুদিন আগেই 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম, তো আমি মানসিক শারীরিকভাবে খুবই অসুস্থ, বলে আমরা জানি। ভাই আমার যদি আরেকবার যদি দেন জেলখানায়, তাহলে আমি বাঁচবো না, মরে যাবো। কারণ স্বাভাবিকভাবেই ওইখানে বাঘের খাঁচায় গিয়ে ওইখানে তো মারামারি করে তো জিতে আসা সম্ভব না, ওইখানে মারামারি করা মানে আরো মারা যাওয়া। ওই মরার ভান করে যদি বাইশে আসা যায়, তো ওইভাবে আর খুব আল্লাহকে ডাকতেছিলাম। যখন ধরছিল তখনও কালিমা তো এইভাবে পরে আমি রেডি, যে আজকে মানে এইবার আমি শেষ। এর আগে তো গ্রেপ্তার হয়েছি কিছুদিন আগে, নূর ভাইয়ের বাসা ভেঙে নির্বাচনের আগে আমার ধরে নিয়ে গেছে। এইবার যেমন ধরছে, এইবার আমি শেষ, এইবার মনে হয় না আরে বাঁচবো। কালিমা তো এফআইআর তো রেডি, ওইখানে যে বারবার আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ আমি মনে হয় মারা যাবো, দোয়া কালাম পরে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলাম আর কি। আর যা যা প্রশ্ন করতেছিল একটু খুব গুছায় বলার চেষ্টা করতেছিলাম আর কি। কারণ আসলে নেওয়ার পরে যেটা আসলে সবাই করে আর কি, সব তো আর সত্য কথা বলে না, বাস্তব কথা বলে না বাঁচার জন্য। তো এইটাই যে কৌশলগতভাবে যে উত্তর দিলে ছুটে আসা যায়, এরকম বলার চেষ্টা করলাম। তো একটা পর্যায়ে বললো যে দাঁড়া দেখি। পরে তারা তাদের বলছে সিনিয়র স্যারের সাথে কথা বলে আসি। তো গেল, কিছুক্ষণ পরে আবার আসলো, আসে অনেকক্ষণ পরে বলতেছে যে তোর বিষয়ে তো কথা বললাম, তো স্যার নির্দেশনা হলো যে আমরা চাইলে গ্রেপ্তারও করতে পারি, চাইলে ছেড়ে দিতে পারি, তো ওই যে আমাদেরকে কোঅপারেট করতে হবে। আর আমার তো বাঁচতে হবে ওই সময়। আমি বললাম যে আপনারা যা বলেন আমি তাই করবো। বললো যে ঠিক আছে। পরে আমাকে ওরা খাবার দিল, ওই সময় তো খাবার কি পেটে ঢোকে, ডিম আর কি কি দিছিল, ভাত। বললো যে ডিমটা খা, ডিমটা খাইলাম। পরে আবার চোখ টোক বেঁধে আইনে বাসার পাশে এক জায়গায় নামা দিয়ে গেল। পরে রুমে গিয়ে টিভি চালু করলাম, টিভি চালু করে দেখি যে ডিবির গারদ থেকে আন্দোলন প্রত্যাহার ইয়া সহ নাহিদ ওদের সিগনেচার সাইন সহ ডিবির গারদ থেকে আন্দোলন প্রত্যাহার। তখন আমি কিছুটা আঁচ করতে পারলাম যে এই বিষয়গুলোর সাথে হয়তো একটা যোগসূত্র ছিল আর কি। আজকে মানে আমি গ্রেপ্তার হলাম, খারাপ কিছু হতে পারত। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে যদি ওরা আন্দোলন না প্রত্যাহার করতো, তাহলে হয়তো আমার কপালে আরো খারাপ কিছু হতে পারতো। হয়তো যেহেতু আন্দোলন প্রত্যাহার করছে, হয়তো এটা একটা করানো হয়েছে আর কি। করানো হয়েছে, হয়তো এটা একটা ইয়া ছিল যে যে আন্দোলন যেহেতু প্রত্যাহারই করে দিল এরা, তাহলে এই ছেলেটা ধরে আর মায়েরা ধরে কি লাভ, তারপরে ছেড়ে দিই। হয়তো এরকম একটা ইস্যু, আমার যেটা ধারণা আর কি, তো তাদের ভিতরে কাজ করতেছিল, যে কারণে হয়তো বা আমাকে তারা একদিন ছেড়ে দিছে আর কি। কোলাটারাল ড্যামেজ যত কমানো যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে তো ওই যে যেদিন আমরা মার্চ ফর জাস্টিস করলাম ইয়েতে, হাইকোর্টের অভিমুখে, আমি ওই দিন ছিলাম ওইখানে, মহিউদ্দিন রনি ভাই ছিল আমার পাশে, তারপরে মঞ্জুর আল মতিন ভাই, আমরা সহ ওই দিনে তো বক্তব্য মানে যতটুকু আমি পারছি আমার জায়গা থেকে চেষ্টা করলাম। তারপরে ইন্টারন্যাশনালি ভাই শামসুল আলম লিটন ভাই বলি, আমাকে পরিচয় করাইছিলেন বিবিসির এক সাংবাদিকের সাথে, বিবিসিতে ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমি ইংলিশে, যে গভর্নমেন্ট হ্যাজ বিট্রেড আস। আর আমাদের ইয়েটা ছিল যে যেহেতু 18 সাল থেকে এই মুভমেন্ট আমরা করে আসতেছিলাম, এই যে কানেকশনগুলো, তারপরে যে শফিকুল আলম ভাই তখন কিন্তু এএফপির বাংলাদেশের চিফ ছিলেন, ওনার সাথে তো আমার 18 সাল থেকেই যোগাযোগ ছিল। তো এই নাম্বারগুলো, কমিউনিকেশনগুলো আমরা ওদেরকে সহযোগিতা করি। তারপরে জাতিসংঘের যে বাংলাদেশের ইয়ে ছিলেন, তো আমাদের তো ওই যে 18 সাল থেকে এই যোগাযোগ মাঝখানে, ওই মানে ওই যে ধারাবাহিকতাটা,
তো এই জিনিসগুলো আমরা তখন সমন্বয় করি আমাদের জায়গা থেকে রিপোর্টিং করা, কথা বলা। আমি ওই সময় অনেক জায়গায় কথা বলছি এবং তাদেরকে তথ্য দেওয়া, আন্দোলনের কী অবস্থা। তারাও বলছে যে তুমি একটু সাবধানে থাকো, এইভাবে যে অবস্থা দেশে, এই আর কি। তারপরে তো 28শে জুলাই এই তখন আমরা তখন একটা চিন্তা করতেছিলাম যে এরা তো ডিবির গারদে, এরা তো আন্দোলন প্রত্যাহার করলো, তো আমরা কি করব? আমরা তো বক্তব্য তো দিলাম, আন্দোলন তো প্রত্যাহার করা যাবে না। তখন আমরা একটা জিনিস দেখলাম যে না, বাইরে যারা আছে তাদের আমরা একটা আশঙ্কা করতেছিলাম যে বাইরে যারা আছে তাদের ভিতরে যদি আবার গ্রুপিং হয়ে যায় যে আমরা আন্দোলন প্রত্যাহার করতেছি না, আরেক গ্রুপ আন্দোলন প্রত্যাহার করে নিল, তাহলে তো মুশকিল হয়ে যাবে, আমরা মারা পারবো। তো না, তখন যেটা দেখলাম যে না, মানে ম্যাক্সিমামই আন্দোলন প্রত্যাহার হবে না, সরকার পতন হবে, একটা চলে গেল যে না, ভিতরে থেকে যারা এটা বলতেছে ওদেরকে এটা জোর করে বলানো হচ্ছে, এটা এস্টাবলিশ হয়ে গেল, বাঁচা গেল। এরপরে ওদেরকে যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে তো বললাম যে তোমরা আন্দোলন করো, এই সরকার এক দফার ঘোষণা দাও। ঘোষণাটা দেওয়া উচিত আসিফ, নাহিদ তাদের মাধ্যমে, এটা আমরা চাই। কী কারণে চাই? কারণ তারা এখন মোমেন্টামের ফেস, তাদের মাধ্যমে ঘোষণাটা হলে তাহলে দ্রুত এটা মানে মানুষের মাঝে যাবে এবং মানুষকে আকর্ষণ করবে, মানুষের মাঝে আকর্ষণ করবে এবং মানুষকে উদ্বেলিত করবে, যেভাবে টাচ করবে মানুষকে। সেক্ষেত্রে অন্য কেউ দিলে সেটা টাচ করবে না। কিন্তু এটা সত্য যে সরকার পতনের যে কার্যক্রমগুলো, অনুঘটনগুলো ঘটার কথা, সেগুলো ঘটে গেছে। এটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, এই সরকার এটা পতন হয়ে যাবে। হয়তো আমাদের আরও জীবন যাবে, আরও জানমালের ক্ষয়ক্ষতি হবে, কিন্তু তাদের মাধ্যমে ঘোষণাগুলো হলে এটা খুব সহজ হবে। এখন যদি তারা ঘোষণা না দেয়, তাহলে কিন্তু আমরা ঘোষণা দিব। এটা এখন যা কিছু হোক। 3 আগস্ট তো ওরা তো আসলো, একদিন আসিফের সাথে আমার দেখা হলো, বললাম। এরপরে ওরা বললো যে ভাই আমরা ঘোষণা দিব। এরপরে তো 5 আগস্ট, এরপরে তো ওরা এক দফার ঘোষণা দিল 5 আগস্ট, শেখ হাসিনার পতন। এই আর কি আন্দোলনের সময়ের ঘটনাগুলো। ইয়ামিন ভাই, আপনার কাছে জুলাই আন্দোলন এবং কোটা আন্দোলনের মোটামুটি অনেক কিছু জানতে পারলাম। যে বিষয়গুলো আসলে সাধারণত মিডিয়ার সামনে বলা হয় না, সেই বিষয়গুলো নিয়েও আপনি কথা বলেছেন। যে বিষয়গুলো নিয়ে আসলে সরাসরি ফেসবুকে বা যে আরও যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কথা বলা হয় না, সেগুলো আপনি বলেছেন। একটা বিষয় নিয়ে একটু প্রশ্ন ছিল যে আসলে আমরা সবাই জানি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ছাত্র শক্তি ছাত্র অধিকারের অংশ ছিল। তো তারপর তারা আলাদা হয়ে গেল, একটা পার্টিকুলার টাইমে তারা আলাদা হয়ে গেল। তো আপনি তখন ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। সেই জায়গা থেকে একটু জানতে চাওয়া যে এই আলাদা হওয়ার রিজনটা স্পেসিফিক্যালি কী ছিল? আলাদা হওয়ার রিজনটা স্পেসিফিক কী ছিল, এইটা তখন আসিফ মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, আহনাফ সাইদ খান ছিলেন সেক্রেটারি। তারা এই উত্তরটা আমার মনে হয় তখনও দিয়েছে, এখন হয়তো জিজ্ঞেস করলে তারা যদি বলে আর কি। আক্তারও তো তাদের সাথে চলে গেল আর কি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আসলে এখন পর্যন্ত তাদের স্পেসিফিক কারণ যদি খুঁজে পাই, যেটা যে তাদের পিছনে আসলে তাদেরকে অনেকেই চলে যাওয়ার জন্য কাঠখড়ি পুড়িয়ে তাদেরকে নিয়ে গেছে আর কি। তাদেরকে হয়তো বিভিন্ন কিছু বুঝিয়েছে, যেটা একটা সময় বোঝা গেছে যে তাদেরকে সামনে রেখে রাজনৈতিক দল তৈরি করার যে কার্যক্রম করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। গত কাল বা পরশুদিন আমি দেখলাম যে আব্দুল হান্নান মাসুদের একটা ইন্টারভিউ, যেখানে সে মাহফুজ আলম সাবেক উপদেষ্টা, তাকে নিয়ে একদমই খুল্লম খোলা কথা বলছে যে মাহফুজ আলম যেভাবে করে ডমিনেট করতো তাদেরকে, এবং সে একদমই বলতেছে যে তাকে বাইরে থেকে যেভাবে করে একটা বৃহৎ একটা ক্যানভাসে দেখা হয়, তার ভিতরটা ততটাই সংকীর্ণ। এরকম মাহফুজ আলমদের মতো আরও 1-2টা ক্যারেক্টার আছে যারা আসলে সেই সময় তাদেরকে বিভিন্ন কিছু বুঝিয়ে তাদেরকে আমাদের থেকে আলাদা করে নিয়ে যায় আর কি। তো যাই হোক, রাজনীতির গতিপথে আসলে অনেক কিছুই হয়। তো নূর ভাই প্রায় সময় বলে যে যাক, এটা আমি খারাপভাবে দেখি না, হয়তো এইভাবে করেই শেখ হাসিনার পতন আল্লাহ লিখে রাখছিল। হয়তো তারা যদি আমাদের সাথে থাকতো, আমরা একসাথে থাকতাম, হয়তো বা এরকম আমাদের হাতে হয়তো বা শেখ হাসিনার পতন হইতো না। তো এটা যেভাবেই হোক, আমরা এটাকে পজিটিভলি মনে হয় নেই। উনি এইভাবেই করে বলেন। বাটারফ্লাই এফেক্ট আসলে যেটা ঘটেছে, ফলাফলটা ভালো ছিল, বাট আসলে একটা সবাই একসাথে থাকার ব্যাপারটা আসলে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছিল। আমি তো আসলে তাদের যেহেতু কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আমার তো একটা অভিভাবকত্বের জায়গা। আর আমি এখনও যদি বলি, কিছুদিন আগে তো ঈদের আগে, রমজানের ঈদের পর আসিফ আমাকে একদিন কল দিয়ে ডাকে যে ভাই, আমার বাংলা মোটরে দীর্ঘক্ষণ আমার সাথে কথা বলে।
ওই সে উপদেষ্টা হওয়ার পরে ওর সাথে আমার মনে হয় আর একদিন 2 দিন দেখা হয়েছিল। একদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটা প্রোগ্রামে বক্তা অধিকার, আরেকদিন তো ওই যে পিএসসি সংস্কার আন্দোলনের সময় আসছিল তখন, আর একদিন ওর বাসায় নূর ভাই রাশেদ ভাইয়ের সামনে একটা মিটিংয়ে গেছিলাম। এই 3 দিন। আর এরপরে এই আর কি ডাকে ইনভাইটে কথা বলা, দীর্ঘক্ষণ আলাপ করলাম। আসলে আমি হয়তো বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। মানে আমার নেতাকর্মী হিসাবে আমি শুধু তাদেরকে দেখি না, আমার একটা ছেলে আছে, ওর বয়স 6 মাস। কিন্তু এই যে সেই সময়টাতে যারা আমার সাথে কাজ করেছে, আমার কাছে মানে তাদেরকে অনেকটা আমার সন্তানের মতো মনে হয়, যে একটা ফিলিংস, যে একটা মানে হারমোনি আসে তাদের। কারণ সেই সময় এতটা কষ্ট মানে আমাদেরকে করতে হয়েছে, যে এই টিএসসিতে চায়ের বিল দেওয়া। দেখা যেত যে আসিফ, আকরাম বারা, ভাই টিএসসিতে চায়ের বিল জমে গেছে 5,000 7,000 টাকা, ভাই নাহলে মান সম্মান থাকে না, যেভাবেই হোক ভাই দিতে হবে, ভাই নূর ভাইকে বলেন। মানে সেই সময়টা তো নূর ভাই আমাদের সর্বোচ্চ নেতা ছিলেন, উনি ডাক্তার সাবেক, ওনার যে একটা ক্যাপাসিটি ছিল, আমার তো আসলে ওইরকম অতটা ক্যাপাসিটি আসলে ছিল না। বা দেখা যেত যে যারা সহযোগিতা করতো তারা তাকেও চেনে, আমাকেও চেনে, তো উনি তো দায়িত্বশীল হিসেবে প্রধান ছিলেন। তারপরেও বিভিন্নভাবে কষ্ট করে চলা, ওদের একটা বাসা ছিল যেটার ভাড়া আমরা সংগঠন থেকে দিতাম, বা ওদের মাঝে মাঝে কিছু সহযোগিতা করা, একটু ফ্যাসিলিটি দেওয়া, বা পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে অনেকেই ফোন টোন দিলে যথাসাধ্য চেষ্টা করা। এটা তো আর আমরা আমাদের পকেট থেকে দিতাম না, কারণ আমাদের তো সেই সামর্থ্য ছিল না। কিন্তু পকেট থেকে দেওয়ার চেয়ে আসলে মানুষের কাছ থেকে চেয়ে এনে দেওয়াটা, পকেটে মানে সামর্থ্য থাকলে তো সেটা সহজ হতো। কিন্তু এই যে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে বলে বলে কয়ে এনে দেওয়াটা, সেটাও অনেক টাফ ছিল। আমি আজকে একটা স্মৃতি আমার বলি, এটা জানে না অনেকেই। আমি কিন্তু আমার দীর্ঘ একটা সময় আমি আমাদের যে আল রাজি কমপ্লেক্সের কার্যালয় ছিল, আমি কার্যালয়ে পর্যন্ত ঘুমাইছি। কার্যালয়ে যে চেয়ার টেবিলে ঘুমাইছি। ওইখানে নূর ভাইয়ের বসার একটা রুম ছিল, সভাপতি সেক্রেটারির ভিতরে বসার রুম, সেই রুমে আমি ঘুমাইছি। তো এই গল্পগুলো, আমি তো একটা ছাত্র সংগঠনের যেরকমই হোক সেই সময় একটা কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমি কিন্তু এইভাবে করে আমার দিন গেছে। ছেলেপেলেদেরকে নিয়ে অনেক কষ্টে খাওয়া দাওয়া করছি, খাইছি না খাই, পানি খাওয়া, শরবত খাওয়া, প্রোগ্রামগুলো গেছে। কিন্তু তারপরেও সবাইকে যে আসলে মানে ধারণ করা, লালন করা, সেটা আমি তখনও করতাম এবং এখন পর্যন্ত করি। ইন্টারিম সরকারের সময়ও কোনো সময়ই আসলে সেই ফিলিংসটা আমার কম বেশি হয় না। এই কারণে দেখা যায় যে রাজনৈতিক ক্ষেত্রে মতবিরোধ, ভিন্নতা বা প্রতিযোগিতার জায়গা বা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হলো, মানে ওদেরকে নিয়ে আমি আসলে কখনো ওইভাবে করে কোনো কিছু বলি নাই। মানে ওটা আসে নাই যে তোরা তো আমার করুক, ওরা ভালো করুক, আমি তো ওদের দায়িত্ব পালন করছি, বা ওরা তো ছিল আমার সাথে। তো ওই ওই ফিলিংসটা আমার ভিতর থেকে আসলে এখনো যায় না। এই কারণেই আমি দেখা যায় যে পারতপক্ষে আমি ওদেরকে নিয়ে ওরকম কখনো কোনো সমালোচনা আমি করি না। কারণ একটা জিনিস আমার কাছে এখনো মনে হয়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নদী যেরকম বহমান থাকে, দেখা যায় যে 2 দিকে 2টা নদী চলে যায়, আবার একটা সময় গিয়ে কোনো একটা মোহনায় নদীগুলো মিলিত হয়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমি যেটা এখনো অনুভব করি, যে একটা সময় যেরকম মানুষ অনুভব করতো যে এখন রাজনৈতিক শক্তি একটা শূন্যতা, যখন আওয়ামী লীগ, মানে সবাই আওয়ামী লীগ, সব দিকে আওয়ামী লীগ, সবখানে আওয়ামী লীগ, মানুষের একটা রাজনৈতিক শূন্যতা, প্রতিবাদের জায়গায় একটা অনুভব ছিল। এখন মানুষের ভিতরে একটা শূন্যতা আছে, যে মানুষ প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন কিছু চায়। যদিও গণ অধিকার পরিষদ একদিকে বিএনপির সাথে অ্যালায়েন্স, এনসিপি তারা জামাতের সাথে অ্যালায়েন্স, হইতে পারে এখান থেকেই কিছু হইতে পারে, আবার নদীর মোহনা একসাথে, আবার হইতে পারে যে হয়তো প্ল্যাটফর্ম 2 দিকে 2টা আছে, বা যে কোনো কিছুর মিশ্রণে দেখা যায় এই লিডারগুলো আবার কোনো না কোনোভাবে আবার নতুন কোনো কিছু করতে এক পারে। জায়গায় হবে। আমার কাছে এটা কেন যেন সবসময় মনে হয় যে এটা এটা মানে ডিমান্ড অফ টাইম, এটা সময়ের চাহিদা। সময়ের যখন একটা চাহিদা থাকে, বা মার্কেটের যখন একটা চাহিদা থাকে, তখন কিন্তু যেভাবেই হোক ওটা তৈরি হয়ে যায়। এরকম এই জন্য আমি আসলে অনেক সময় অনেক কিছু বলি না, খুব বলার প্রয়োজন না হলে, যে এটা না বললে দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, সেটা বলি। যেটা না বললে কোনো সমস্যা নাই আপাতত, সেটা আমি এড়াই যাওয়ার চেষ্টা করি। আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই ইয়ামিন ভাই, যে আহ, আপনারা আন্দোলনে সেই 18 সাল থেকেই হচ্ছে যে আপনারা আন্দোলনে সবসময় মাঠে ছিলেন, 24-এর সময় আপনারা মাঠে থাকার চেষ্টা করেছেন, যতটা প্রাসঙ্গিক থাকা যায়, যতটা প্রাসঙ্গিক থেকে যতটা কন্ট্রিবিউশন করা যায় আপনারা সেটার চেষ্টা করেছেন। তো আপনার কাছে জানতে চাই যে আন্দোলন যখন সফল হলো, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আহ, অনেকেই আছে যারা হচ্ছে যে
তখন আসলে ওইভাবে মাঠের যে জায়গাটা, মাঠের যে কষ্টটা বা মাঠের যে স্ট্রাগলটা ছিল সেটা ফিল করে নাই। বাট এখন অনেক সামনে চলে এসেছে, বা হচ্ছে যে এটার ফসলটা আসলে তারা অনেকভাবে উপভোগ করছে। আমি ভোগ করছে বলবো না, উপভোগ করছে। ভোগ করাটা আসলে একটু নেতিবাচক শোনায়। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আপনার কাছে জানতে চাওয়া যে মানে তাদের সাথে বা তাদের ব্যাপারে আপনার বক্তব্যটা কিরকম? এই কথাটা যদি বলি, আমি এর পিছনে এনসিপির অনেক বড় একটা দায় আছে। এনসিপির দায়টা এরকম যে জুলাই অভ্যুত্থানের পরপর তারা কিন্তু জানতো যে এই 2018 সাল থেকে কোন তরুণীরা বা কোন দল বা সংগঠনের কারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে, এবং আমাদের সম্পর্কে কিন্তু তারা আরও বেশি ভালো জানতো। রাজনৈতিক স্বার্থেই, দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে হলেও তারা কিন্তু সবাইকে সাথে নিয়ে ফ্যাসিলিটেট করে কিন্তু কাজ করতে পারতো। সেটা আরও অনেক বড় হতো। যেই প্রস্তাবটা আমি অনেকটা 13ই আগস্ট টিএসসিতে যখন প্রথম একটা মিটিং হয়, ওই মিটিংয়ে মাহফুজ আলম উপস্থিত ছিলেন, আক্তার হোসাইন, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সেক্রেটারি, যদি ভুল না করে থাকি, সেখানে উপস্থিত থাকার কথা ছিল। সেদিন আমি বলি যে ভাই দেখো, আমাদের এখন একটা জাতীয় ছাত্র কাউন্সিল করা দরকার। সেটার ফরম্যাট হবে, যেহেতু তোমরা সামনে থেকে নেতৃত্ব দিছো, তোমরা থাকবা প্রধান, একজন দুজন থাকলা, আর তোমাদের সাথে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সভাপতিরা থাকলো। এই ফরম্যাটে তাহলে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হবে। এই জায়গা থেকে আমরা কাজ করি। যে কোনো মিটিং, মিছিল, প্রোগ্রাম, পলিসি তৈরি করা, রাষ্ট্র সংস্কার, দেশ সংস্কার, বিশ্ববিদ্যালয় সংস্কার, যা কিছু করতে হয় আমরা এইভাবে করি। আর আমার যেটি ছিল যে ছাত্ররা মিলে যদি আমরা একটা ঐক্যবদ্ধতার জায়গা চলে আসি, তাহলে একটা জাতীয় পর্যায়ে একটা ঐক্যবদ্ধ সরকার গঠন প্রক্রিয়া, যে কোনোভাবে একটা ঐক্যবদ্ধ একটা ইউনিটেড একটা সেট আপ তৈরি হবে। তাহলে আর গ্যাঞ্জাম গন্ডগোল এই জিনিসগুলো অনেকটা কমে যাবে। কিন্তু তারা আসলে ওইটা করলো না। এবং আমি বলছিলাম নাহিদ ইসলামকে যে মিটিংয়ে তো তুমি স্বীকার করতেছো যে সব ছাত্র সংগঠনের কন্ট্রিবিউশন আছে, তাহলে বের হয়ে মিডিয়ার সামনে এটা অন রেকর্ড বলো। এটাও বলে নাই। ওই যে আমি বললাম যে সবসময় একটা রাজনৈতিক দল তৈরি করবে তারা, এটা তাদের মাথার ভিতরে, মূল যারা ছিল তাদের মাথার ভিতরে কাজ করতো। এই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকের সাথে অনেক বৈষম্যমূলক আচরণ করে, এবং যাকে কাছে টানা দরকার ছিল না, মানে যে কাছে যাওয়ার অধিকার ছিল না বা যোগ্যতা ছিল না, তাকে কাছে নিয়ে যাওয়া হয়েছিল, বা হকদার ছিল না, এভাবেই বলি যে যে কাছে থাকার হকদার ছিল না তাকে কাছে নিয়ে যাওয়া হয়, বা যে কাছে থাকার হকদার ছিল তাকে দূরে ঠেলে দেওয়া হয়, এই চিন্তাগুলো জায়গা থেকে। যেই জিনিসটা আপনি জানতে চেয়েছেন যে আসলে এখন যারা অনেকেই গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন, কিন্তু বিগত সময় আন্দোলন সংগ্রামে তাদের আসলে সেরকম কোনো ভূমিকা ছিল না। তো ঠিক এই কারণেই তারা অনেক যাদের সম্মানিত হওয়ার কথা ছিল, যাদের ইতিহাস দেশের মানুষের জানার কথা ছিল, যাদের বিভিন্নভাবে হোক যাদেরকে ফ্যাসিলিটেট করা, যাদের হক ছিল ফ্যাসিলিটি পাওয়া, এরকম অনেকেই পায় নাই। আবার যাদের এরকম পাওয়ার কথা ছিল না, দল তৈরি করার ইন্টেনশনের জায়গা থেকে এরকম লোকজন বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তারা ফ্রন্টলাইনে আনে, তাদেরকে প্রমোট করে, প্রচার করে, টক শোতে পাঠায়। এবং তখন তো আসলে এমন একটা অবস্থা ছিল যে বিভিন্ন জায়গার কমিটিতে সাবেক ছাত্রলীগেরও অনেক ছেলেপেলে যারা আন্দোলনের সময় কিন্তু পুরোপুরি আন্দোলনমুখী ছিল না, বরং অনেকে আন্দোলনের বিরুদ্ধে ছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী বা পরবর্তীতে যে এনসিপির কমিটি, এই কমিটিগুলোতে ঢুকাই দেওয়া হয়। যার ফলে জিনিসটা কি হয় যে এটা একটা মেশিন হয়ে গেল যে এখানে ঢুকলে আপনি বিপ্লবী। আর অনেকেই আমরা যে সেই 18 সাল থেকে এত জুলুম নির্যাতনের শিকার হয়ে আসলাম, আমাদেরকেও মানুষ, মানে আমরা অতটা বিপ্লবী না যে সদ্য মানে সংগঠনে যুক্ত হলেই যে বিপ্লবী হয়ে গেল, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেল। এবং দেখা গেল যে ইন্টারিম সরকারের সময় এসপি অফিস, ডিসি অফিস, বিভিন্ন সরকারি দপ্তর, পরিদপ্তরে ওই লিস্টে নাম থাকলেও সমন্বয়ক, এই সমন্বয়ক কমিটি কিন্তু পরবর্তীতে আবার বর্ধিত করা হলো, এটাকে আবার রিফর্ম করা হলো। তারপরে নাগরিক কমিটি, সেটাকে আবার নাগরিক পার্টি, এই যে জার্নিগুলো আছে, এখানে এরকম অনেক মানুষ আছে যাদেরকে ইনক্লুড করা হয়েছে, যাদের আসলে আন্দোলন সংগ্রাম বা বিগত সময় এরকম রাজনৈতিক অবদান ছিল না। আপনি এই জাহাজে চললেন মানেই আপনি এখন বিপ্লবী, আপনি অন্য যে কারো চেয়ে আপনি বিপ্লবী। যে 1 বছর, 2 বছর, 3 বছরও জেল খেটেছে, তার চেয়েও যে কোনোদিন জেল খেটে নাই, বরং আওয়ামী লীগের সাথে ছিল, এখন আইসা জয়েন করছে, সেও তার চেয়ে বেশি বিপ্লবী। এই যে একটা মানে পরিস্থিতি, তো মানে সেটা কিন্তু এখনো চলমান আছে। তো আমি এটা আসলে অনেকের বলার মতো না, কিন্তু বাস্তবতা এটাই যে আপনি যখন আপনার চোখের সামনে এই বিষয়গুলো দেখবেন, আপনি মানুষ তো, আপনার তো একটা মন আছে, আপনার তো অনুভূতি আছে, আপনার তো খারাপ লাগবে। হয়তো আপনি এটা পাবলিকলি বলবেন না, এটা বিভিন্ন বাস্তবিক অর্থে, বাস্তবিক কারণেই আপনি বলবেন না,
বা কখনো সুযোগ পেলে পরিস্থিতি অনুযায়ী হয়তো আপনি বলবেন। এটাই আরকি। তো অনেকেরই খারাপ লাগে। আমারও অনেক বিষয়ে চিন্তার জায়গা থেকে খারাপ লাগে। যেমন বাস্তবতা যারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে বা তেমন কিছুই করে নাই। সিস্টেমে ঢুকে গেছে, হয়ে গেছে। তো তাদের অনেকেই এখন অনেক ভালোভাবে ফ্যাসিলিটেড। ভালো জীবনযাপন করতেছে। আ আ প্রতিষ্ঠিত হয়েছে। আবার অনেকেই দাঁড়াতে পারে নাই এখনো মানে এই সম্প্রতি সময়ের কথা যদি বলি, এখনো আওয়ামী লীগ এর সাবেক অনেক নেতাকর্মীরা, ব্যবসায়ীরা বিভিন্নভাবে যেভাবে লাইফ লিড করতেছে। অনেকেই তো মানে খুবই এত কষ্ট করে জীবনযাপন করতেছে এটা চিন্তার বাইরে। আমি তো এখনো আমার যে বাবা ব্যবসা-বাণিজ্য করতেন। আমার নামে ১২ টা মামলা ছিল। আমি তো একবার ৬ মাস ৭ মাস জেল খাটলাম। সেই সময়গুলোতে আমাদের ব্যবসা-বাণিজ্য সব কোলাপস করে এবং সেই সময় জায়গা জমি সব আ মানে অনেক কিছুই বিক্রি করতে হয়। আমি জেল থেকে বের হওয়ার পরে এবং আমাকে যে খরচ পাঠাবে সেটার তখন সক্ষমতা সামর্থ্য ছিল না। জেলখানার ভিতরে এতটা কষ্ট আমি করছি, এতটা কষ্ট করছি যেটা আমি মানুষকে বইলে আমি কোনদিন বুঝাইতে পারব না। মাছ কিনলে ৳১২০ পাবদা মাছ ২ পিস, ছোট, ছোট ২ পিস। তো একটা আমি দুপুরে খাইতাম, একটা রাইতে খাইতাম। আমিষের দরকার। খাবো ভালো থাকবো এইটা না। জীবনটা কোনোভাবে যেন বেঁচে থাকে, মারা যেন না যায়। এইজন্যে খাইতে হইতো। আর ওইখানে যে খাবার দিত ওইটা দিয়ে তো শরীরের চাহিদাটা মিটত না। ২ টা ডিম কিনলে বা ১ টা ডিম কিনলে কখনো ১ টা ডিম দুপুরে অর্ধেক খাইতাম, রাতে অর্ধেক খাইতাম। এটা তো অনেকে শুনে হয়তো বিশ্বাস করবে না। কিন্তু এইটা করুণ বাস্তবতা ছিল। কারণ আমরা তো নামে হয়তো অনেক সময় মানুষ ভাবতো যে তো বিশাল বড় প্রতিবাদী নেতা। কিন্তু আমরা তো কখনো সরকারে ছিলাম না। আর আমাদের দলও তো কখনো সরকারে ছিল না। আমাদের যারা নেতা নুরুল হক নূর ভাই, রাশেদ ভাই তখন আমাদের নেতা ছিলেন। তো তারাও তো সেরকমভাবে প্রতিষ্ঠিত ছিলেন না। বা আমাদের তো এরকম প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকের মালিক, জায়গা জমির মালিক, ব্যবসার মালিক এরকম কেউ তো আমাদের সাথে ওইরকম জয়েন্ট ছিল যে আমাদেরকে সাপোর্ট দিবে। তো এটা খুব করুণ একটা বাস্তবতা ছিল যেটা আরকি। তো এখনো যে খুব ভালো কিছু করতেছি তাও না। বাবার ব্যবসা আছে, সহযোগিতা করি টুকটাক চলতেছি আরকি। তবে আমি যেটা মনে করি যে আমরা যারা রাজনীতি করি তারা অনেক কিছুই অন রেকর্ড বলি না, মিডিয়ার সামনে বলি না। কিন্তু বাস্তবতাটা এইটাই যে আওয়ামী লীগ একটা রিজিম, এখন আরেকটা রিজিম সরকার চলতেছে। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল এবং তার নেতাকর্মীরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয়, তারা কিন্তু প্রতিপক্ষের সাথে ফাইট করতে পারবে না। আমি যতই বলি যে না আমার দলের নেতাকর্মীদেরকে ফ্যাসিলিটি আমি দিচ্ছি, এটা আমি যতই অস্বীকার করি মিডিয়ার সামনে যে না কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে ফ্যাসিলিটেট করাটা জরুরি। এই অর্থেই জরুরি যে এখনো যদি আওয়ামী লীগের ব্যবসায়ীরা শক্তিশালী থাকে, তারা লক্ষ, লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। তারা যদি লক্ষ, লক্ষ টাকা খরচ করে যদি মিছিল মিটিং করাইতে পারে, তাদেরকে খাওয়াইতে পারে, ভাড়া দিতে পারে। আর আপনি যদি আপনার নেতাকর্মীদেরকে খোঁজ নিতে না পারেন, তাদেরকে ন্যূনতম সহযোগিতা না করতে পারেন, আর আওয়ামী লীগের সময় তারা চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সবকিছু দিছে। ওগুলি দিয়েই যদি তারা এখনো চলতে পারে, তাহলে আপনি তাদের সাথে ফাইট করবেন কিভাবে? এবং যারা এই দীর্ঘ সময় আমি যদি আমার কথাই বলি, এই যে আমার যে ব্যবসা-বাণিজ্যের ক্ষয়ক্ষতি হলো, কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আমার বাবার পরিবারের, আমাদের। তো এখন এটা দায় কে দিবে? এটা তো রাজনৈতিক কারণ হয়েছে। এটা তো শেখ হাসিনার কারণ হয়েছে। তাহলে তো এখন আমার দাবি জানানো উচিত যে শেখ হাসিনার যে জায়গা জমি যেগুলো আছে, তার তো স্বর্ণ রেখে গেছে, তার তো ব্যাংকে টাকা রেখে গেছে, তার পৈতৃক সম্পত্তি আছে। তাহলে সেগুলা বিক্রি করে তো আমি তার সেখানে হক রাখি না। সে তো আমার তো ক্ষতি করে দিয়ে গেছে। তো সেগুলা বিক্রি করে সরকার আমাদেরকে দেক। আমি আমার কথা বলব না। তো সেই অর্থে না বলে তো এটা তো একটা দায় বটে যে সবাইকে তাদের জায়গা থেকে ফ্যাসিলিটেট করা। এটা আমি মনে করি এটা করা দরকার, করা উচিত। ধন্যবাদ ইয়ামিন ভাই এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার থেকে আমরা কোটা আন্দোলন, আপনার থেকে আমরা জুলাই আন্দোলনের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ব্যাক স্টোরি আসলে যে এই স্টোরিগুলো নিয়ে আসলে সরাসরি মিডিয়ার সামনে বা হচ্ছে যে টক শোতে বা হচ্ছে যে পডকাস্টে কেউ কথা বলে না বা খুব একটা ওভাবে উল্লেখ করা হয় না। সুপ্রিয় দর্শক, দ্য ইনসাইটস প্রেজেন্স পলিটিক্যাল ইনসাইটসের প্রথম সিজনের সেকেন্ড এপিসোডে আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন বিনিয়ামিন মোল্লা ভাই। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথি নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।